ফার্স্ট যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে অপারেশন থিয়েটারে কিছু ইম্পর্টেন্ট ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস। যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে অডিট। অডিট ব্যাপারটা অ্যাকচুয়ালি করতে হয় যারা নার্সিং স্টাফে আছেন তাদের, কিন্তু জিনিসটা বুঝতে হবে সবাইকে, যারাই হসপিটালের সঙ্গে রিলেটেড আছে সবাইকে এই জিনিসটা বুঝতে হবে। জাস্ট একটা ব্রিফ আউটলাইন দিয়ে দিচ্ছি। অডিট বলতে কি বোঝেন আপনি? কিছু বোঝেন? অডিট বলতে কিছু বোঝেন? অডিট অডিট হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? সেই যে প্রসেসটা দেখে আমরা যেটা সাধারণত ভাবে বলে থাকি যে কত ধানে কত চাল বা অ্যাকচুয়াল সিনারিওটা কি, সেটা বোঝার জন্য যে প্রসেসটা করা হয় সেটাকে বলা হয় অডিট, ঠিক আছে? এটা এই জন্য ইম্পর্টেন্ট, আমরা হসপিটালে যাই করি না কেন সেটা করাটা কতটা এফেক্টিভ হচ্ছে বা হচ্ছে না, সেটা করাটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, বা তার মধ্যে কি কি পরিবর্তন করা যেতে পারে, সেইটা বোঝার জন্য অডিটটা করতে হবে, ঠিক আছে? এবার সে অডিটে যাওয়ার আগে জাস্ট ওটির কিছু স্পেসিফিক জায়গাটা আমি বলে দিচ্ছি। একদিনে সব কিছু কভার করা সম্ভব নয়। একটা হয় জেনারেলাইজ ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড প্র্যাকটিসেস, মানে সর্বত্র মেনটেন করতে, সেইটা বাদ দিয়ে হাসপাতালে স্পেসিফিক জায়গায় কিন্তু স্পেসিফিক ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস করতে হবে। ওটির জন্য আলাদা, আইসিইউর জন্য আলাদা, ডায়ালিসিস সেন্টারের জন্য আলাদা, এইভাবে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা থাকে। তো আজকে আমরা ওটিটা ফার্স্টে স্টার্ট করব, তারপর ফেজ ওয়াইজ আইসিইউ এক্সেট্রা। প্রথম জিনিস হচ্ছে লেটার স্টার্ট আইপিসি ইন ওটি। তো ওটিতে ওটির ইম্পর্টেন্সটা কেমন? প্রথম জিনিস হচ্ছে ওটি মানে আমরা কি বুঝি? একটা পেশেন্টের একটা কোনো সার্জারি হবে, সেটা প্ল্যান হতে পারে মানে ইলেকটিভ সার্জারি, অথবা সেটা একটা এমার্জেন্সি সার্জারি হতে পারে। তো সার্জারির মেন গোলটা কি? পেশেন্টটাকে রিকভার করা, ইনজুরি যা হবে সেখান থেকে রিকভার করা। কিন্তু সেই সার্জারির পরে যদি পেশেন্টের আর একটা ইনফেকশন হয়, সেটা তো হওয়া উচিত নয় বা সেটা তো কাম্য নয়, স্পেশালি ইলেকটিভ সার্জারির জন্য। ধরুন আজকে আমরাই যদি কোনো একটা ইলেকটিভ সার্জারিতে যাই, আমরা কি চাইব? সার্জারিটা হবে, তারপরে যত শীঘ্র সম্ভব আমি আমার কাজের জায়গায় ফিরে যাব, এটাই তো টার্গেট। কিন্তু যদি ওটি হওয়ার পরে আমার আর একটা ইনফেকশন হলো, আমাকে আরও হসপিটালে 7 দিন 10 দিন ভর্তি থাকতে হলো, ওয়ার্স্ট কেস সিনারিও খুব কমনলি হয়, ইনফেকশনটা স্প্রেড করে গেল, পেশেন্ট সেপসিসে চলে গেল, অনেক সময় পেশেন্ট মারা যায়। এটা কি কাম্য? মোটেই না, তাই তো? সেটা আমরা কখনোই চাইব না যে পেশেন্টটা যে কারণের জন্য এসছে অন্য কারণে যদি মারা যায়, আর সেটা মোস্ট কমনলি হয় ইনফেকশন। এবার ওটির পরে যে ইনফেকশনটা হয়, সেই ইনফেকশনটা কারা করে? কোনো না কোনো মাইক্রো অর্গানিজম করে। সেগুলো কোথা থেকে আসতে পারে সেটা হচ্ছে, আমাকে যদি সেটা আটকাতে হয় তাহলে আমাকে জানতে হবে মাইক্রো অর্গানিজম কোথেকে আসছে। প্রথম হচ্ছে পেশেন্টস এন্ডোজিনাস ফ্লোরা। এন্ডো মানে ভিতরে, জিনাস মানে বডির মধ্যে, এন্ডোজিনাস মানে পেশেন্টের বডি। আমরা যতই ভাবি যে আমাদের বডিতে কোনো মাইক্রো অর্গানিজম নেই, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাদের বডিতে যত সেল আছে তার থেকে বেশি শতাংশ মাইক্রো অর্গানিজম আছে, এবং এই মাইক্রো অর্গানিজমগুলো সব কিন্তু খারাপ না, প্রত্যেকটা শরীরের মধ্যে তার একটা কোনো না কোনো ভূমিকা আছে। সমস্যাটা তখন হয় যখন কিছু মাইক্রো অর্গানিজম শরীরে ব্লাডের মধ্যে ঢুকে যায়। ব্লাডের মধ্যে কীভাবে ঢুকতে পারে? এই যে সার্জারি হলো বা কোনো কাট উন্ড হলো সেখান থেকে ঢুকে, ঠিক আছে? তাহলে আমাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে পেশেন্টের বডির নিজস্ব মাইক্রো অর্গানিজম যেন সেই সার্জারির প্রসেসের সময় যেন না, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড আরেকটা কোথা থেকে আসতে পারে? যারা ওটি করছে, সার্জন, স্টাফ, নার্স, তাদের হাতে, তাদের জামা কাপড়, তারা যে জায়গাটা এক্সপোজ আছে সেখানে প্রচুর মাইক্রো অর্গানিজম আছে, সেখান থেকে আসতে পারে। আর কোথেকে আসতে পারে? যে এনভায়রনমেন্টটা, পেশেন্টটাকে ওটিতে আনা হলো, ওটি টেবিল, ওটির মধ্যে যে এনভায়রনমেন্টটা আছে, দেওয়াল হতে পারে, রুফ হতে পারে, ইনস্ট্রুমেন্ট হতে পারে, এই পুরো জিনিসটাকে অনেক মাইক্রো অর্গানিজম থাকতে পারে, সেখান থেকে আসতে পারে। আর লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে এয়ার, যেটা সবচেয়ে নেগলেক্ট। প্রত্যেকটা ওটিতে কোনো না কোনো একটা এয়ার সার্কুলেশন সিস্টেম থাকে, সেই এয়ার সার্কুলেশন সিস্টেমে মাইক্রো অর্গানিজম থাকতে পারে। আমি ওটি পুরো ক্লিন করলাম, স্টাফরা পুরো ভালো করে ড্রেস করলো, ড্রেপিং করলো, এয়ার থেকে চলে। আরেকটা জায়গায় হতে পারে, এইটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওটিতে পেশেন্টের থেকে আমাদের ইনফেকশন। সেটা হচ্ছে ওটির সময় আমরা শার্প ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, স্ক্যালপেলে ব্লেড থেকে আরম্ভ করে, নিডিল থেকে আরম্ভ করে,
বিভিন্ন শার্প ইনস্ট্রুমেন্ট, সেগুলো পেশেন্টের ব্লাড থেকে কন্টামিনেট হয়, এবং সেইগুলো যদি আমাদের বডিতে কোনো একটা পেনিট্রেটিং wound হয়, সেখানে আমরা ইনফেক্টেড হতে পারি। ঠিক আছে, তাহলে ওটির মধ্যে ইনফেকশন দুজনের হতে পারে, পেশেন্টের আর স্টাফের। ঠিক আছে, সোর্স কোথা থেকে হলো? 5টা। প্রথম হচ্ছে পেশেন্টের নিজের বডি থেকে, নেক্সট যারা স্টাফ আছে তাদের মেন হচ্ছে হ্যান্ড, নেক্সট এনভায়রনমেন্ট, ফোর্থ হচ্ছে এয়ার সার্কুলেশন, আর লাস্ট হচ্ছে যেটাকে আমরা বলে থাকি নিডল স্টিক ইঞ্জুরি। তবে নিডল স্টিক ইঞ্জুরি মানে যে শুধু নিডল সেটা নয়, সেটা স্ক্যালপেলে ব্লেড হতে পারে, এনিথিং। অনেক সময় ব্লান্ট ইঞ্জুরিতেও হতে পারে, ফরসেপ যদি পটি করতে গিয়ে আঙুলে ফরসেপ চাপা পড়ে গেল, ক্রাশ ইঞ্জুরি হতে পারে, সেটাও হতে পারে, নট নেসেসারিলি যে নিডল সেটা নয়। এইবার ওটির ইম্পর্টেন্সটা কোথায়? ওটি হচ্ছে আমরা কি বলি, ইট ইজ দ্য মোস্ট স্টেরাইল, মানে গোটা হাসপাতালে একটা জায়গা যদি থাকে যেখানে ইনফেকশনের চান্স সবচেয়ে কম, সেটা কিন্তু ওটি। তাহলে একটা হাসপাতালের ওটি সেটা যেন এক্সাম্পলিফাই হয়, মানে আমার সবচেয়ে বেস্ট স্ট্যান্ডার্ড কিন্তু, সেই সবচেয়ে বেস্ট স্ট্যান্ডার্ড কিন্তু আমার ওটিতে থাকে। অন্য জায়গায় যাই থাকুক, ওটি স্ট্যান্ডার্ড কিন্তু আমাকে নামালে হবে না। বোঝা গেছে? নেক্সট হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড অফ ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস। তাহলে স্টেরিলিটিটাকে মেনটেন করতে গেলে কী হতো, আমরা হাসপাতালে যা যা প্র্যাকটিস করে থাকি ইনফেকশন, সেই প্র্যাকটিসগুলো কিন্তু সবচেয়ে ভালোভাবে ফলো করতে হবে আমার ওটি। কেন? ইনফেকশনের চান্স সবচেয়ে বেশি, মানে রিস্ক সবচেয়ে বেশি কোথায়? ওটিতে। তাহলে আমার প্রত্যেকটা প্রসেস হায়েস্ট লেভেলে মেনটেন করতে হবে ওটি। লাস্ট হচ্ছে কি এক্সটেন্টে মেনটেন করতে হবে, ইভেন দ্য আর্কিটেকচার। আর্কিটেকচার মানে ওটির শেপ কীরকম হবে, ইনস্ট্রুমেন্টগুলো কোন জায়গায় থাকবে, আমার এয়ার সার্কুলেশন ইউনিট কোন জায়গায় থাকবে, সেইগুলো পর্যন্ত আমাকে রিজিডলি ফলো করতে হবে। আমার নিজের ইচ্ছে মতো করলে হবে না, যে আমার টেবিলটা এখানে রাখলে আমার ভালো লাগছে বা আমার সুবিধা হবে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে একটাই, এন্ড অফ দ্য ডে স্টেরিলিটিটাকে আমার হায়েস্ট প্রায়োরিটি। ঠিক আছে, সেই জন্যই আজকে আমরা ওটিটাকে সবার আগে ডিসকাস করছি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইবার হচ্ছে ওটি ডিজাইনটা কীরকম হওয়া উচিত, এটা আপনাদের স্পেসিফিক্যালি লাগবে না, কিন্তু একটা জেনারেলাইজ আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, মানে যখন কোনো জায়গায় ওটি ডিজাইন হয় তার স্পেসিফিক প্যারামিটার থাকে, সেইভাবে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এবার আমরা যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে অতটা অবগত নই, আমরা এই জিনিসগুলো চট করে খেয়াল করি, কিন্তু বেসিক একটা আইডিয়া থাকা দরকার। কীরকম? প্রথম জিনিস হচ্ছে ওটি ডিজাইনটা কিন্তু চৌকো হওয়াটা উচিত, মানে কোয়াড্র্যাঙ্গুলার ইন শেপ। কোয়াড্র্যাঙ্গুলার ইন শেপ হওয়ার সুবিধে হচ্ছে, একদম বেসিক জিওমেট্রি যদি পড়ে থাকে, স্কোয়ার যদি শেপ থাকে সেখানে এয়ার সার্কুলেশনটা ইউনিফর্ম। যত অ্যাপারেন্ট শেপ হবে সেখানে কিন্তু এয়ার সার্কুলেশনে পকেট তৈরি। পকেট মানে যেখানে এয়ারটা ভালো করে সার্কুলেট হবে, পকেট হলেই সেখানে কিন্তু আপনার অর্গানিজম রিটেন করার চান্সেস বেশি, মানে অর্গানিজম থেকে যায়। নেক্সট হচ্ছে সাইজ। মিনিমাম ডাইমেনশন শুড বি 7 মিটার বাই 7 মিটার, তার থেকে ছোট করে জায়গা ওটি করলে হবে না। বেশি ছোট জায়গায় হলে 3-4 জন লোক থাকলেও এয়ার গ্যাপ মেনটেন, তাহলে এইটা হচ্ছে মিনিমাম। জেনারেল ওটির জন্য 7 মিটার বাই 7 মিটার ইজ এনাফ। আর যদি স্পেশালাইজড ওটি হয়, স্পেশালাইজড ওটি অনেক রকম হতে পারে, অর্থোপেডিক্সের ওটি হতে পারে যেখানে বড় বড় ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, বা অন্যান্য স্পেশালাইজড ওটি যেখানে বড় ইনস্ট্রুমেন্ট থাকে, তার জন্য আইডিয়ালি 10 মিটার বাই 10 মিটার সাইজ হওয়াটা প্রেফার। আচ্ছা, আর একটা জিনিস যেটা থাকতে হবে, ওটিতে আমরা নানা রকম জিনিসপত্র রাখি, সেটা একটা এক্সট্রা মেডিকেশন থেকে আরম্ভ করে এক্সট্রা ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে অনেক কিছু আমাদের ওটিতে লাগে। এবার সেইগুলো রাখার জন্য কীভাবে রাখতে হবে? নর্মালি আমরা টেবিল রাখতে পারি, শেলফ বানিয়ে দিতে পারি, বাড়িতে কাপবোর্ড বানিয়ে দিতে পারি, কিন্তু এগুলো কি ওটিতে ঠিক? অ্যাকচুয়ালি না। ওটির জন্য কিন্তু এক্সট্রা ফার্নিচার রাখা উচিত। কোনো এক্সট্রা ফার্নিচার ওটিতে যেন না, যেটার প্রয়োজন নেই সেটা থাকবে। তাহলে আমাকে যদি কোনো ইকুইপমেন্ট বা কনজিউমেবলস রাখতে হয়, সেগুলো আইডিয়ালি ওপেন শেলফ রাখতে হবে। শেলফ থাকবে কিন্তু সেটা ক্লোজ, ওপেন। ওপেন হলে সেটা যেন ক্লিন করা যায়। ঠিক আছে, আচ্ছা, ফিক্সড অর ওয়াল মাউন্টেড ক্যাবিনেট অর বিল্ট ইন শেলফ, মানে যেমন বিল্ট ইন বাড়িতে এখন করা হয় ঠিক সেরকম, আর সেগুলো এতটাই বড় হতে হবে যেন ইজিলি ক্লিন করা যায়,
খুব ছোট ক্যাবিনেট করে দিলে সেটা ক্লিন হলো না, সেটা কিন্তু একটা মানে মাইক্রো অর্গানিজমের গ্রোথের সোর্স, সেই পয়েন্ট অফ ভিউতে বলা হচ্ছে। এইটা তো গেল ওটি। এবার ওটিতে ঢোকার আগে কিছু স্পেসিফিক রুম থাকে, যেমন আমি যদি অ্যাজ এ সার্জন হিসেবে ওটিতে ঢুকি, তো সবার আগে আমার কী লাগবে, আমার হচ্ছে নিজের একটা চেঞ্জিং রুম লাগবে, সেটা একটা সেপারেট হওয়া উচিত। সেরকমভাবে একটা ওয়েটিং রুম থাকবে যেখানে ওটি স্টাফরা বসতে পারে অন্য সময়। সবসময় তো ওটির মধ্যে আইডিয়ালি ওটির মধ্যে সবসময় বসার কথা না, ওটি হবে সবাই বেরিয়ে যাবে ইনক্লুডিং পেশেন্ট, বাকি সময়টা হচ্ছে ওয়েটিং রুম। সে ওয়েটিং রুমে একটা জায়গা থাকবে, পেশেন্ট পোস্ট অপে রাখার একটা জায়গা থাকবে, প্রত্যেকটা এরিয়া কিন্তু আলাদা থাকবে, ফিজিক্যাল সেপারেশন যেন থাকে, আর প্রত্যেকটার আলাদা কিন্তু এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। এরকম যেন না হয় ওয়েটিং রুমে ঢুকতে গেলে আমাকে ড্রেসিং রুমের থ্রু দিয়ে যেতে হচ্ছে, বা পেশেন্টের পোস্ট অপের রুমে যেতে হলে আমাকে ওয়েটিং রুম দিয়ে যেতে হচ্ছে, এইভাবে যেন না হয়। মানে একটা কমন জায়গা থাকবে যেখান থেকে প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেসিবল। কমন জায়গা থাকলে ইনফেকশনের চান্সটা কম। বেশ, এগুলো কিছু স্ট্রাকচারাল জিনিস যেটা আমাদের সবাইকে একটু অ্যাওয়্যার থাকতে হবে। এক্স্যাক্ট প্যারামিটার জানার দরকার নেই, কিন্তু ওভারঅল আইডিয়াটা যেন সবার থাকে। নেক্সট হচ্ছে ওটিতে যারা কাজ করবে, সেটা ডাক্তার হোক, নার্স হোক বা স্টাফ, সবার কিন্তু হেপাটাইটিস বিতে ভ্যাকসিনেশন ম্যান্ডেটরি। ফুল ইমিউনাইজেশন যেন করা। ফুল ইমিউনাইজেশন মানে প্রথম কথা হচ্ছে 3টে ডোজ, মিনিমাম 3টে ডোজ নিতে হবে। 016 মানে আজকে নিলে 1 মাস পরে আর একটা, 6 মাস পরে বুস্টার, 3টে ডোজ নেওয়া থাকবে। এবং তারপরে টাইটারটা দেখতে, টাইটার মানে ভ্যাকসিন নেওয়ার পরে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো সেটাও চেক করে দেখতে হবে, এবং সেইটা যেন মিনিমাম 10 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, ঠিক আছে? যদি না থাকে তাহলে কিন্তু আবার বুস্টার ভ্যাকসিন প্রত্যেক বছর না হলেও, মানে যেটা বলে যারা হাই রিস্কে থাকে, নর্মাল লোকেদের যদি একবার অ্যান্টিবডি টাইটার রিচ করে যায়, 10 বছর পরে বুস্টার নিলে যথেষ্ট। আর যারা হাই রিস্কে থাকে, যেমন ওটি স্টাফ হোক, ডক্টরস হোক, তাদের যদি কোনো রকম এক্সপোজার হয়, এক্সপোজার পরে আবার রিভ্যাকসিনেশন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যাদের অলরেডি অ্যান্টিবডি টাইটার এত রেজ করে। কিছু মানুষের ক্ষেত্রে হয় তাদের অ্যান্টিবডি টাইটার রেজ করে না ইভেন আফটার ভ্যাকসিন, তাদের একটা আলাদা প্রোটোকল থাকে, আর একবার ভ্যাকসিন দেওয়ার পরে আবার চেক করা হয়। তারপরেও যদি তাদের টাইটার রিচ না করে, তখন আইডিয়ালি তাদের ওই জায়গায় কাজ না করাটাই বেটার, কেননা তারা সবসময় একটা রিস্কে থাকে, ঠিক আছে? তো অত ডেপথে না গিয়ে বেস লাইন হচ্ছে সবার যেন ফুল ভ্যাকসিনেশন করা থাকে, ঠিক আছে? টাইটার চেক করতে পারলে ভালো, কিন্তু টাইটার চেক করার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন নেওয়া, ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম চেক করতে পারলে ভালো, ঠিক আছে, কিন্তু চেক করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন নেওয়াটা। তার কারণ হচ্ছে এই যে আমি যেটা বললাম, কেউ কেউ ভ্যাকসিন নেওয়ার পরেও অ্যান্টিবডি ডেভেলপ করে না, তাদের সংখ্যা খুব, বুঝতে পেরেছে? যার জন্য বেসিক ডিকটাম হচ্ছে যে সবাই যেন ভ্যাকসিনটা অ্যাটলিস্ট নেওয়া। এইবার হচ্ছে যারা স্টাফ, তারাও তো মানুষ, তাদেরও ইনফেকশন হতে পারে। এবার ধরুন কোনো ওটি স্টাফের হেপাটাইটিস ইনফেকশন হয়, হেপাটাইটিস বি, তারপর দেখা গেল সে কেরিয়ার, তখন কি? আইডিয়ালি তখন তাকে ওটি কাজে আর রাখা যাবে, ঠিক আছে? তাহলে তাকে কাউন্সেলিং করে হাসপাতালে অন্য জায়গায় অন্য কাজে লাগাতে, ঠিক আছে? না হলে যে পেশেন্টরা থাকবে তাদের কিন্তু হাই রিস্ক, ঠিক আছে? দেখে এইগুলো স্পেসিফিক সিচুয়েশন, কেস টু কেস ডিপেন্ড করে, অ্যান্ড আলটিমেটলি এই পলিসিগুলো ডিকটেট করে হসপিটালে যারা ম্যানেজমেন্ট আছে তারা ডিকটেট করে, ঠিক আছে? আমাদের বা আপনাদের জন্য বেসিক ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে নিজেদের ভ্যাকসিনেশনটা যেন কমপ্লিট, ঠিক আছে? আইডিয়ালি হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে ভ্যাকসিনেশনটা করা হয়, সেটা সব জায়গায় ফলো হয় না, কিন্তু সেটা হোক বা না হোক, আপনারা যেখানে যেভাবে কাজ করুন, নিজেদের ভ্যাকসিনটা নিজেদের দায়িত্ব হিসেবে নিজেদের ভ্যাকসিনেশনটা কমপ্লিট করুন। আচ্ছা, নেক্সট হচ্ছে ওটি যে এরিয়াটা থাকে, সেই এরিয়াটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে সেমি রেস্ট্রিক্টেড এরিয়া, আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড এরিয়া বলতে আমরা কোন জায়গাটা বুঝি? যেটা কমপ্লিটলি স্টেরিলিটি মেনটেন করতে, মানে ওটি প্রপার। আর সেমি রেস্ট্রিক্টেড এরিয়া মানে তার অ্যাডজয়নিং এরিয়া,
তাহলে সেমি রেস্ট্রিক্টেড এরিয়াতে কি করতে হবে? অথরাইজড পার্সোনাল অনলি, যাদের ওটিতে কাজ আছে তারাই ঢুকবে, তারা ব্যতীত আর কেউ যেন না ঢুকে। এটা হচ্ছে সেমি রেস্ট্রিক্টেড। আর রেস্ট্রিক্টেড এরিয়া মানে যতক্ষণ কাজ হবে ততক্ষণ, তার বেশি থাকার কোনো প্রয়োজন, সে ডাক্তারই হোক, স্টাফই হোক, নার্সই হোক বা পেশেন্ট হোক। ওটি হবে বলে পেশেন্ট কিন্তু ওয়েটিং রুমে থাকবে, যখন ওটি স্টার্ট হবে তখনই ঢুকবে, ওটি শেষ পেশেন্টকে বার করে নিয়ে চলে যাবে। ওটি হয়ে যাওয়ার পর পেশেন্ট ওটির মধ্যে পড়ে থাকবে, এই জিনিসটা যেন না। ঠিক আছে? তাহলে রেস্ট্রিক্টেড এরিয়া মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমার মুভমেন্ট, তার বেশি কিন্তু না। আর সেমি রেস্ট্রিক্টেড এরিয়া মানে যারা ওটিতে কাজ করে শুধু তারাই, তার বাইরে কেউ না। ঠিক আছে? এবার কিছু NABH রেকমেন্ডেশন আছে, সেটা আমাদের ফলো করা উচিত। আশা করি আপনারা নিশ্চয়ই জানেন NABH কি জিনিস। NABH হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটরি বোর্ড ফর হসপিটালস। প্রত্যেকটা হসপিটাল সঠিক প্যারামিটারে কাজ করছে কি করছে না সেটা দেখার জন্য একটা বোর্ড আছে। তারা আফটার সাম টাইম পিরিয়ড তারা হচ্ছে ইভ্যালুয়েট করে দেখে যে হসপিটালটা এই রেকমেন্ডেশন ফলো করছে কি করছে। যদি প্রত্যেকটা প্যারামিটারে ফলো করে তখন NABH সার্টিফিকেশন পাওয়া যায়। NABH সার্টিফিকেশন এখন অবশ্যই ইন্স্যুরেন্স ক্লেমের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে একটা হসপিটাল যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেই মেনটেনের জন্য NABH রেকমেন্ডেশন খুব দরকার। তো ওটির পার্সপেক্টিভে কিছু ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন আমি ইম্পর্টেন্টগুলো বলছি, সবকটা লাইন বাই লাইন বলছি না। ইম্পর্টেন্টের মধ্যে কি হচ্ছে, এই যে এয়ার চেঞ্জের কথা বললাম, আমাদের একটা কমন ধারণা থাকে একটা AC লাগিয়ে দিলে হয়ে গেল, বা একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট লাগিয়ে দিলেও হয়ে গেল। শুধু সেটা করলে হবে? এয়ার হ্যান্ডলিং ইউনিট কাজ কীভাবে করছে সেটা দেখতে, যার প্যারামিটার কী হচ্ছে, যেমন হচ্ছে মিনিমাম 20 এয়ার চেঞ্জ, মানে পার আওয়ার, 1 ঘন্টা ওটির মধ্যে প্রত্যেক ঘন্টায় যেন 20 বার এয়ারটা পুরো চেঞ্জ। প্রথম। দ্বিতীয় হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট থেকে যে এয়ারটা বেরোচ্ছে সেই এয়ারটা কত স্পিডে বেরোচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের মুখস্থ করার কিছু নেই, কিন্তু আমি পয়েন্টগুলো হাইলাইট করছি। নেক্সট হচ্ছে এয়ার ফ্লো, কতটা ফ্লো করবে, কোন ডাইরেকশনে ফ্লো করবে। ঠিক আছে? পজিটিভ প্রেশার, পজিটিভ প্রেশার মানে কিসের প্রেশার? রুমের এয়ার প্রেশার। জিনিসটা বুঝে দেখো না, এইটা যদি আমার রুম হয়, রুমে এয়ার প্রেশার যদি কম থাকে, যেই আমি দরজাটা খুলবো বাইরের এয়ার প্রেশারটা, এয়ারটা ঢুকে যাবে, তাহলে বাইরের কন্টামিনেশন ভিতরে ঢুকে যাবে। সেটা যদি না হয় তখন আমাকে কী করতে হবে? রুমের প্রেশারটা বাড়াবে। যদি দরজা খুলি ওটির এয়ারটা বাইরে বেরিয়ে যাবে, কিন্তু বাইরের এয়ারটা যেন না ঢুকে। বোঝা গেছে? এবার সেই পজিটিভ এয়ার প্রেশার মেনটেন করতে হলে আমার এতগুলো সার্কুলেশন, এত এয়ার ভেলোসিটি, এর ইউনি ডিরেকশন এয়ার ফ্লো, এই জিনিসগুলো মেনটেন। বোঝা গেছে? মানে জাস্ট গ্রস কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। হুম, হুম, 20 বার ফ্রেশ এয়ার নেই। এয়ার চেঞ্জ মানে হচ্ছে, আচ্ছা বাবুন এই এসিটা চলছে, এসিটা কি করছে? এয়ার থ্রো করছে তো। হ্যাঁ, এবার এয়ারটা যখন থ্রো করছে এই পার্টে এয়ারটা চেঞ্জ হলো, তারপর আস্তে আস্তে এই পার্টে এয়ার চেঞ্জ হলো, এরকম করে খানিকক্ষণ পরে গোটা এয়ার রুমের এয়ারটা চেঞ্জ। বুঝে গেল? সেটা হচ্ছে ওয়ান চেঞ্জ। সেটা যেন ঘন্টায় মিনিমাম 20 বার হয়। বুঝতে পারলাম না? ব্যাপারটা হচ্ছে এসিটা কি করছে? এয়ার সার্কুলেট করছে, মানে এয়ার টানছে আবার থ্রো করছে। এটা তো সবসময় হচ্ছে। ধরুন 100 সিসি এয়ার এখন টানলো এই মুহূর্তে, 100 সিসি এয়ার বার করলো, তাহলে কত সিসি এয়ার চেঞ্জ হলো? 100। 1 মিনিটে কথার কথা 100 চেঞ্জ হলো। এই রুমে যদি ধরি আমি 1 লাখ এয়ার আছে, তাহলে কতক্ষণ লাগবে? 1 লাখ বাই 100, এত সেকেন্ড। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে কতটা এয়ার বার করছে, কতটা এয়ার টানছে পার আওয়ার, আর রুমের সাইজ কত, সেইটার উপর ডিপেন্ড করে। বোঝা? সেইটা হচ্ছে চেঞ্জ। তার মধ্যে আবার কি বলছে যে আমাদের যে এয়ার কন্ডিশনারগুলো থাকে সেগুলো তো সবসময় ফ্রেশ এয়ার ছাড়ে না, রিসার্কুলেট।
তার মধ্যে বলছে 20টার মধ্যে 4টে যেন ফ্রেশ এয়ার। ফ্রেশ মানে ফিল্টার, একটা হচ্ছে রিসার্কুলেশন। রিসার্কুলেশন মানে এই ফ্যানের এয়ারটা কি হয়, যে এয়ারটা আছে সেটা রিসার্কুলেট করে। কিন্তু এসিতে কি হয়, এসিতে এয়ার টানছে আর ফ্রেশ এয়ার ঠেলছে। ফ্রেশ এয়ার যখনই ঠেলছে ওটা ফিল্টারের মধ্যে দিয়ে ঠেলছে, একটা হেপা ফিল্টার থাকে। সেটাই বলছে যে অ্যাটলিস্ট 4 চেঞ্জেস শুড বি ফ্রেশ এয়ার মানে ফিল্টার, আর বাকি 16টা রিসার্কুলেশন হলেও হতো। কিন্তু সার্কুলেশন শুড বি মেনটেন। সার্কুলেশন যদি না হয় তখন কি হবে, ঘরের কোনায় এয়ার পকেট তৈরি হবে, সেই এয়ার পকেটে মাইক্রো অর্গানিজমগুলো লজ করে রয়েছে। ঠিক আছে, সার্কুলেশন যদি ওয়েল মেনটেন থাকে তখন এয়ার পকেট তৈরি হবে। এবার সেই এয়ার সার্কুলেশন মেনটেন করার কিছু কিছু প্যারামিটার আছে। এক্স্যাক্ট প্যারামিটারটা আপনাদের মনে রাখার দরকার নেই, কিন্তু এই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে এয়ার ফ্লো, ভেলোসিটি। আর কি কি মেনটেন করতে হবে, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি। আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিজে গরমকালে ড্রাই হিট থাকে, বর্ষাকালে ময়েস্ট হিট, শীতকালে আবার ঠান্ডা টেম্পারেচার থাকে, তো সেগুলোকে যেন রেগুলেট। ঠিক আছে, এইবার আসল গল্পটা আছে, এগুলো তো প্যারামিটারও। মেইন জিনিস হচ্ছে এয়ার হ্যান্ডলিং ওটি। আপনারা যদি ওটির বাইরে দেখেন, দেখবেন একটা জায়গা থাকে, সেখানে লেখা থাকে AHU। হ্যাঁ, সেটা হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট। ওটির এয়ার হ্যান্ডলিং ইউনিট ডেডিকেটেডলি আলাদা থাকে, এটা থাকবে। কেন, ওটির ফিল্টার আলাদা, ওটি সার্কুলেশনের জন্য জিনিসটা আলাদা, পুরো ইউনিটটা এয়ার। উইন্ডো বা স্প্লিট এসি ইউজ করলে হবে, কারণ এতে যতই এরা বলুক ফিল্টার আছে, এই আছে, ওগুলো কিন্তু মেডিকেল গ্রেডের হেপা ফিল্টার নয়। এয়ার হ্যান্ডলিং ইউনিটে হেপা ফিল্টার থাকে, আমার এগুলোতে এমনি ফিল্টার থাকে, বাট নট হেপা ফিল্টার। ঠিক আছে, এবার হেপা মানে 2 ধরনের এয়ার ফিল্টার থাকে, একটা হচ্ছে হেপা আর একটা হচ্ছে মানে HEPA, আর একটা হচ্ছে ULPA। HEPA মানে হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট ফিল্টার, যেটা 99.97% ফিল্টার করে, আর একটা হচ্ছে আলট্রা লো পার্টিকুলেট ফিল্টার, যেটা 99.99। হেপা ফিল্টার ইজ ভেরি মাচ কস্ট এফেক্টিভ, কিন্তু হেপা ফিল্টার ম্যান্ডেটরি। আপনার ওটিতে এয়ার হ্যান্ডলিং ইউনিটে হেপা ফিল্টার যেন অবশ্যই থাকে, এবং সেই হেপা ফিল্টারটা কত বড় হবে, তার প্যারামিটার কি হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ফিল্ট্রেশন এরিয়ার, মানে ওটির কোন এরিয়ার হাওয়াটা অবশ্যই যেন ফিল্টার। এবার এই এরিয়াটা কোনটা, সেটা হচ্ছে শুড এক্সটেন্ড 1 foot ফ্রম ইচ সাইড অফ দ্য ওটি টেবিল টু কভার দ্য এন্টায়ার ওটি অ্যান্ড দ্য সেন্টার। মানে ভাবুন, এইটা যদি আমার ওটি হয়, এটা যদি ওটি টেবিল, পেশেন্টের সার্জারি এখানে হচ্ছে, তাহলে এর চারিপাশের যে পুরো এরিয়াটা, দ্যাট শুড বি ইন দ্য ফিল্টার। ঠিক আছে, এই জন্য বলা হয় স্প্লিট এসি বা উইন্ডো এসি লাগালে হবে, কারণ এইটা কি করছে, এর ফিল্টার এরিয়াটা এর কাছে। বোঝাতে পেরেছি, এয়ার হ্যান্ডলিং ইউনিট মানে আমি স্পেসিফিক্যালি ডিজাইন করতে পারি কোন জায়গাটা ফিল্ট্রেশনটা বেশি। নেক্সট হচ্ছে এই যে হেপা ফিল্টারটা, আমার হাসপাতাল শুরু হলো 10 বছর আগে, তখন এয়ার হ্যান্ডলিং ইউনিট বানানো হলো, তখন হেপা লাগানো হয়েছে, তারপর কেউ কোনোদিন খুলেও দেখেনি কি আছে না, এইরকম করলাম। তার মানে হেপা ফিল্টার রেগুলার ভ্যালিডেশন করতে, মানে কাজ করছে কি করছে না সেটাও দেখতে। তার বিভিন্ন প্যারামিটার আছে, ডিপেন্ডিং অন সুপার স্পেশালিটি ওটি না জেনারেল ওটি, এই প্যারামিটারগুলো আপনার অত লাগবে না। মেইন জিনিস যেটা জানতে হবে, এয়ার হ্যান্ডলিং ইউনিট থাকতে হবে অ্যান্ড হেপা ফিল্টার থাকতে হবে। এরপরে আসি জেনারেল কনসিডারেশন। জেনারেল কনসিডারেশন মানে, জেনারেল কন্ডিশন মানে আমাদের আর কি করা উচিত। আইডিয়ালি ওটির মধ্যে যে পেন্ট করা হয়, সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এখন পেন্ট বেরিয়েছে, সেটা রেকমেন্ড। ঠিক আছে, আর ওটির যে ডোরটা থাকবে, এন্ট্রি এক্সিটের ডোর, সেটা প্রেফারেবলি অটোমেটেড হবে। অটোমেটেড মানে আপনারা যদি কোনো শপিং মলে গিয়ে থাকেন, দেখবেন দাঁড়ালে দরজাটা অটোমেটিক্যালি খুলবে, হ্যান্ড দেওয়া উচিত নয়, তা না হলে ফুড অপারেটেড ডোর হওয়া উচিত। এক্স্যাক্টলি, টাচ শুড বি অ্যাভয়েড। ঠিক আছে, আর পুরোনো দিকের ওটিতে যদি দেখেন, তখন দেখবেন বাই ফোল্ডিং দরজা থাকে। বাই ফোল্ডিং মানে আমি ভিতরে ঢোকার সময় পিছন দিয়ে যখন ঠেলে ঢুকবো, দরজাটা পিছন দিকে খুলে যায়, আবার বেরোনোর সময় যেন আমি ওইভাবেই বেরোতে পারি, আমাকে যেন হাত দিতে না। বটম লাইন হচ্ছে হ্যান্ড টাচ যেন না। বেস্ট মেকানিজম ইজ অটোমেটেড।
অটোমেশন যদি না হয় অ্যাটলিস্ট ফুট অপারেটেড ডোর যেন থাকে। কনভেনশনাল ডোর থাকলে সেটা যেন বাইফোল্ডিং। আমাদের এই দরজাগুলো হচ্ছে ইউনিফোল্ডিং, মানে একদিকেই খোলে, ওই একদিকে খুললে হবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিসিটি ইজ এ হ্যাজার্ড ইন দ্য ওটি। ওটিতে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয়, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, তাহলে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিজাইনিং খুব কেয়ারফুলি করতে হবে। প্রেফারেবলি একটা সেপারেট ওটির আলাদা করে লাইনিং করা হয়। অ্যান্ড বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়, সেটা সিয়াম হতে পারে, কটারি হতে পারে, যাই হোক, তার যেন আলাদা করে সার্কিট বোর্ড এবং উইথ এমসিবি যেন থাকে, ঠিক আছে, যাতে ওই ইনস্ট্রুমেন্টগুলো যেন একটা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড না হয়। নাহলে স্টাফ পেশেন্ট দুজনের জন্য হ্যাজার্ড হবে, বিরাট একটা চান্স। নেক্সট হচ্ছে দ্য ফ্লোরিং শুড বি সিমলেস। সিমলেস মানে সিম মানে যে জয়েনিং, সেটা টাইল হোক যাই হোক, সেই জয়েনিং যেন না থাকে। জয়েনিং থাকলে কি হবে, ওখানে ডার্ট জমবে, জমবে, সেখানে মাইক্রো। আচ্ছা, অ্যান্ড কোনো রকম মেটেরিয়াল এমন ইউজ করা যাবে না দ্যাট ইজ পোরাস। মানে যদি টাইল থাকে সেটা যেন এই ভিট্রিফাইড বা গ্লেজ টাইল থাকে। সিমেন্টের দেওয়াল কিন্তু পোরাস, মানে জল পড়লে কিছুটা জল টেনে নেয়। এক্স্যাক্টলি, ময়েশ্চার যদি রিটেন করে মাইক্রো অর্গানিজমের গ্রোথ। তাহলে ওটির মধ্যে বোথ সিলিং, ওয়ালস অ্যান্ড ফ্লোর এটা কিন্তু নন পোরাস মেটেরিয়াল দিয়ে বানানো। অনেক রকম নন পোরাস মেটেরিয়াল হয়, আমি অত দেখতে যাচ্ছি না। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্য ম্যাক্সিমাম অকুপেন্সি অফ ওটি, ঠিক আছে। দিস ইজ ফর জেনারেলাইজ ওটি। আমি স্পেশালাইজড ওটি বা অন্যান্য সিচুয়েশনের সময় বলছি না, এমার্জেন্সি সার্জারিতে অনেক রকম স্পেশালিটি সার্জনকে ডাকতে হতে পারে ডিপেন্ডিং অন টাইপ অফ ইনজুরি, আমি সেগুলোর কথা বলছি। ফর এ জেনারেল পারপাস 5 to 8 টোটাল অকুপেন্সি যেন থাকে, তার বেশি যেন না থাকে, ঠিক আছে। অবশ্য আবার আপনারা বলতে পারেন তাহলে টিচিং হসপিটালে এর থেকে তো বেশি থাকে। অবভিয়াসলি টিচিং হসপিটালে আপনার বেশি থাকতেই পারে, হ্যাঁ এখানে থাকে, কিন্তু ব্যাপারটা যে আইডিয়ালি কি হওয়া উচিত, নর্মাল রুটিন কেস সিনারিওতে 5 to 8% শুড বি দেয়। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ওটিতে আমরা যখন ইনফেকশন কন্ট্রোলের জন্য স্যাম্পলিং, ঠিক আছে, কি করা হয় স্যাম্পলিং। এবার এটা কতটা যুক্তিপূর্ণ, রুটিন এয়ার অ্যান্ড সারফেস স্যাম্পলিং মানে ওটি টেবিল থেকে নিলাম, অ্যানাস্থেসিয়া ট্রে থেকে নিলাম, ওটি লাইট থেকে নিলাম, সব করে স্যাম্পল নিয়ে পাঠিয়ে দিলাম ল্যাবে, গিয়ে দেখো কি আছে না আছে। এটা করা কতটা যুক্তিপূর্ণ বুঝতে পারবেন? আপনাদের কি মনে হয়? মানে এটা তো লেকচার ক্লাস নয়, এটা একটা ডিসকাশন। আপনার কি মনে হয় করা উচিত? ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমি পরে আসছি। তার আগে আমি যাচ্ছি, প্রথমে যে এয়ার স্যাম্পলিং দুভাবে করা হয়, একটাকে বলা হয় প্যাসিভ এয়ার স্যাম্পলিং, আর একটাকে বলা হয় অ্যাক্টিভ মনিটরিং। প্যাসিভ এয়ার স্যাম্পলিং মানে হচ্ছে কি, যেটা করা হয় একটা ওপেন প্লেট, একটা ব্লাড আকারের প্লেট ওটিতে রাখা হলো, দেওয়াল থেকে 1 মিটার দূরে, মাটি থেকে 1 মিটার উপরে, ওটি বন্ধ, ভেন্টিলেশন বন্ধ, আমি প্লেটটাকে 1 ঘন্টার জন্য খুলে রেখে, যা ডাস্টের সঙ্গে মাইক্রো অর্গানিজম পড়লো আমি কালচার করে দেখলাম তাদের কি মাইক্রো অর্গানিজম। এটাকে বলা হয় প্যাসিভ স্যাম্পল, মানে আমি অ্যাক্টিভলি কিছু করছি। প্রবলেম উইথ দিস টাইপ অফ মেথড ইজ, আমরা যখন অ্যাকচুয়ালি ওটিটা করছি সেটার পিকচার কি দিচ্ছে, সেটা তো দিচ্ছে না। আমি ওটি খালি করে ভেন্টিলেশন বন্ধ করে রুমের মধ্যে রেখে চলে, সেটা যে পিকচারটা দেবে, আর তারপরের দিন যখন অ্যাকচুয়াল ওটিটা হচ্ছে সেই পিকচারটা কি সেম না। তাহলে অ্যাকচুয়াল ওটির পিকচার যদি আমাকে নিতে হয় তখন আমাকে অ্যাক্টিভলি এয়ার স্যাম্পলিং করতে হবে। অ্যাক্টিভ এয়ার স্যাম্পলিং মানে একটা এয়ার স্যাম্পলার মেশিন, সে মেশিনের এন্ডে আমি প্লেটটা লাগালাম, মেশিনটা কি করবে, একটা পার্টিকুলার টাইম ফ্রেম, ধরুন 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে একটা এস্টিমেটেড অ্যামাউন্ট অফ এয়ারকে সাক করে ওই প্লেটের উপর ফেলবে। তাহলে আমি একটা এয়ারের ভলিউম পেয়ে গেলাম, যে এত সিসি এয়ার আমার প্লেটের উপর এক্সপোজ হবে, তাতে যা গ্রোথ আসবে সেটাকে আমি এক্সট্রা। অ্যাক্টিভ স্যাম্পলিংয়ের সুবিধা কী হচ্ছে, আমি যে কোনো সময় ওটি থেকে স্যাম্পলিং করতে পারি, মেশিন নিয়ে যান, প্লেট লাগান, স্যাম্পলিং করুন, দিস ইজ কল্ড অ্যাজ অ্যাক্টিভ স্যাম্পলিং। অ্যাক্টিভ স্যাম্পলিং ইজ প্রেফার্ড
হওয়া উচিত আইডিয়া, কেননা প্যাসিভ স্যাম্পলিংয়ে আপনি আসল পিকচারটা পাচ্ছেন। বোঝা গেছে? এটা হলো প্রথম জিনিস। আচ্ছা, সারফেস স্যাম্পলিং, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, এটা খুব সিম্পল জিনিস। সারফেসকে আপনাকে ডিভাইড করতে হবে দুভাগে, হাই টাচ সারফেস অ্যান্ড লো টাচ সারফেস। হাই টাচ সারফেস মানে যে এরিয়াগুলো খুব কমনলি টাচ হয়, পেশেন্ট যে ওটি বেডে আছে সেটা, ইনস্ট্রুমেন্ট ট্রে, সিয়াম হলে সিয়ামের হ্যান্ডেল, যেগুলো বেশি টাচ হয় সেগুলো হাই টাচ, আর যেগুলো লো টাচ মানে যেগুলো খুব বেশি টাচ হয় না সেগুলো লো, সেই হিসাবে আমাকে পাঠাতে হবে, অবভিয়াসলি উইথ নাম্বারস। এইবার হচ্ছে আমি কখন করব, কিভাবে করব সে তো বললাম, প্যাসিভ হোক বা অ্যাক্টিভ, কখন করব। প্রথম জিনিস হচ্ছে ইনভেস্টিগেশন অফ অ্যান আউটব্রেক। দেখা গেল একটা ওটিতে একদিনে 6টা সার্জারি হলো, 3 দিন পরে ওই 6টা পেশেন্টেরই ইনফেকশন। তার মানে একটা রিজন হতে পারে যে ওটি থেকে ইনফেকশন হয়েছে, দিস ইজ কল্ড অ্যান আউটব্রেক। ঠিক আছে? এবার এই আউটব্রেকটাকে যদি আমাকে ইনভেস্টিগেট করতে হয়, তখন আমাকে সব জায়গায় দেখতে হবে প্রত্যেকে ইনফেকশনটা এসেছে। একটা স্টাফ থেকে আসতে পারে, ওটি থেকে আসতে পারে, পোস্ট অফ রুম থেকে আসতে পারে, বা পোস্ট অফ কেয়ার থেকে হতে পারে। তাহলে আমাকে এই 4-5টা জায়গায় ইনভেস্টিগেট করতে হবে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমার ওটিতে ইনভেস্টিগেট। তখন যখন আমি ইনভেস্টিগেট করবো তখন আমার এই স্যাম্পলিংটা করবো। দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফর রিসার্চ পারপাস, কোনো একটা একাডেমিক রিসার্চের জন্য করছি, সেটা আলাদা। নেক্সট পয়েন্ট হচ্ছে আফটার রিকনস্ট্রাকশন অর নিউলি কনস্ট্রাক্টেড, মানে আমার হাসপাতালে ওটি তৈরি হলো, স্টার্ট করার আগে আমাকে একবার স্যাম্পলিং করে দিতে, অথবা আমি ওটিতে রেনোভেট করছি, স্ট্রাকচারাল রেনোভেশন। মানে ধরুন এরকম হলো আমার ওটিটা ছোট আছে, পাশের জায়গাটা মধ্যে দেওয়াল ভেঙে ওটি বড় করা হচ্ছে, এনি সর্ট অফ স্ট্রাকচারাল ম্যানিপুলেশন যদি করা হয়, সেটাকে আপনাকে ধরে নিতে হবে ওটি নিউলি কনস্ট্রাক্টেড। তাহলে নিউলি কনস্ট্রাক্টেড ওটি হওয়ার পরে আবার ওটি শুরু করার আগে আমাকে স্যাম্পল, বোঝা গেছে? নেক্সট হচ্ছে ফর শর্ট টার্ম ইভ্যালুয়েশন অফ চেঞ্জ ইন ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস। মানে আরেকটা জিনিস হতে পারে, ধরুন আমরা একটা ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস ফলো করছি, 1 বছর ধরে ফলো হচ্ছে, তারপর দেখা গেল বছর শেষে সার্জিক্যাল সাইট ইনফেকশন কিন্তু হাই হচ্ছে। এবার আমাদের তখন ইভ্যালুয়েট করতে হবে যে কোথাও তো একটা কিছু ভুল হচ্ছে, সেই ইনভেস্টিগেশনের জন্য আমি স্যাম্পল করতে, যাতে আমি একটা পলিসি চেঞ্জ করি। ঠিক আছে? এই 4টে। তাহলে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোশ্চেন আসবে, তাহলে রুটিনলি করা উচিত কি উচিত, কারণ এখানে তো রুটিন কথাটা লেখা নেই। আছে কোথাও কি বলছে, কনস্ট্রাকশনের পরে, আউটব্রেক হলে, রিসার্চ পারপাসের জন্য, বা পলিসি চেঞ্জ করার জন্য, এই 4টে। রুটিন তো কোথাও লেখা নেই। তাহলে রুটিন ওটি কথা কেন লেখা? এক্স্যাক্টলি এই রাইটটা আমি পড়ে আসছি। এই কোশ্চেনটা একটু মাথায় রাখুন। এবার আসি আমাদের ওটিতে রুটিন কী কী করা উচিত। প্রথম আসে হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লিনিং। এইটা করা কেন প্রয়োজন? যখনই কোনো প্রসিডিওর হচ্ছে, মানুষ ঢুকছে ওটির মধ্যে, পেশেন্ট ঢুকছে, প্রসিডিওর হচ্ছে, এভরি টাইম দ্য ওটি গেটস কন্টামিনেটেড, তাহলে ক্লিনিং করুন। কিন্তু ওটিটা ক্লিনিং কীভাবে করতে হবে? ফার্স্ট ডে মানে ফার্স্ট ক্লিনিং অফ দ্য ডে, প্রত্যেক দিন ওটি শুরু হওয়ার আগে ক্লিনিং করতে হবে। কী কী ক্লিনিং করতে হবে? এভরি ডে ইন দ্য মর্নিং, ইরেসপেক্টিভ অফ ওয়েদার ওটি ইজ ইউজড অন। আজকে কোনো প্ল্যান ওটি নেই বলে ক্লিনিং হবে না, সেটা যেন না হয়। রুটিন ক্লিনিং মানে রুটিন ক্লিনিং হবে আপনার অ্যাটলিস্ট যে ওয়াল, যেটা যত অবধি আপনার ওয়াটার প্রসিড করা থাকে সেখান থেকে আরম্ভ করে ফ্লোর, অল টাচ ইনস্ট্রুমেন্ট, হাই টাচ, লো টাচ, অল যেটা ক্লিনিং করা, সেটাকে বলা হয় ফার্স্ট ক্লিনিং অফ দ্য ডে। বোঝা গেছে? এইটা ডেলি করতে হবে, কেস হোক বা নাই। নেক্সট আসছে কি, all horizontal surfaces should be cleaned with wet wiping with a high level disinfectant. Horizontal surface মানে কি কি পড়ে ওর মধ্যে? পেশেন্টের বেড, অ্যানাস্থেশিয়ার ট্রে, অন্য যে কোনো শেলফ, যেটা বললাম যে জিনিসপত্র রাখার যে শেলফগুলো আছে, অল আর হরাইজন্টাল সারফেস। এই হরাইজন্টাল সারফেসে হাই লেভেল ডিসইনফেক্টেন্ট দিয়ে ক্লিন করতে হবে।
ঠিক আছে? তাহলে ওয়ালস, ফ্লোর অ্যান্ড অল হরাইজন্টাল সারফেস, এইটা হচ্ছে ফার্স্ট ক্লিনিং অফ দ্য ডে। নেক্সট, the OT is kept closed for 10 to 15 minutes with ventilation equipment on after cleaning। মানে এই ক্লিন করার পরে আপনার যে এয়ার হ্যান্ডলিং ইউনিটের যে ভেন্টিলেশন সেটা অন করে ওটি বন্ধ করে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আপনাকে আনটাচ রাখতে হবে। লেট দ্য ডিসইনফেক্টেন্ট ওয়ার্ক উইথ ভেন্টিলেশন অন। কেন? ফ্লোরে আপনি ওয়াইপ করেছেন, ডিসইনফেক্টেন্ট আছে, যে ভেন্টিলেশন অন করবেন এয়ারে যদি কিছু থাকে সেটা ফ্লোরে সেটেল ডাউন করবে, ডিসইনফেক্টেন্ট সেটা ডিসইনফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্লিন। নেক্সট, তারপরে 15 মিনিট হয়ে গেল, আপনার ওটি ইজ রেডি ফর প্রসিডিউর। ফার্স্ট কেস হলো, পেশেন্ট বেরিয়ে গেল, ওটি টিম বেরিয়ে গেল, তারপরে কি করবে? তারপরে হচ্ছে ক্লিন করতে হবে। এই ক্লিনিংটা কি হবে? যেসব জায়গাগুলো টাস্ট হয়েছে সেগুলো, দেওয়াল পরিষ্কার করার প্রয়োজন নেই। নিচে যদি ফ্লোরে স্পিলেজ হয় ফ্লোর ক্লিন হবে, ওটি টেবিল ক্লিন হবে, যে জায়গাগুলো টাচ হয়েছে সেটা ক্লিন হবে। এই ক্লিনিংটাকে বলা হয় ক্লিনিং বিটুইন কেসেস। প্রত্যেকটা কেস হওয়ার পরে এই ক্লিন করতে হবে। যতক্ষণ না এই ক্লিনিংটা হচ্ছে নেক্সট পেশেন্টকে ঢোকানো যাবে না বা নেক্সট প্রসিডিওর হবে না, এটা আপনাদেরকে মেনটেন করতে হবে। সার্জন বলতে পারে আমার দেরি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আনটিল আনলেস ইটস অ্যান এমার্জেন্সি প্রসিডিওর এই ক্লিনিংটাকে বন্ধ করা যাবে। বোঝা গেছে? তারপরে কি হচ্ছে, ধরুন আজকের দিনের ওটি শেষ, 6টা কেস ছিল, 6টা কেস হয়ে গেল। লাস্ট কেসের পরে যেটা করা হবে সেটাকে বলা হয় টার্মিনাল ক্লিন। টার্মিনাল ক্লিনটা কি? সেম অ্যাজ ইনিশিয়াল ক্লিন, সেই ওয়াল, ফ্লোর, অল টাচ সারফেসেস, অ্যান্ড তারপরে ভেন্টিলেশন অন করে 10 থেকে 15 মিনিট। এইটা হচ্ছে টার্মিনাল ক্লিন। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ডেলি। এরপরে সপ্তাহে একদিন যেটা করতে হয় সেটাকে বলা হয় ডিটেল ওয়াশ ডাউন অফ দ্য ওটি কমপ্লেক্স। এই ডেলি ক্লিনিংটা এটা শুধু ওটির মধ্যে হচ্ছে, ওটি কমপ্লেক্সে নয়। সপ্তাহে একদিন ডিটেল ওয়াশ ডাউন অফ ওটি কমপ্লেক্স। এবার এই ডিটেল ওয়াশ ডাউন যখন হবে ওটির পুরোটা, ইভেন ইনক্লুডিং রুফ, এবার ধরুন সিয়াম আছে, অর্থ ওটির কথা বলছি, আপনি টাচ সারফেসগুলো করছেন, কিন্তু সিয়ামের পুরো ইনস্ট্রুমেন্টটা কিন্তু এই ডিটেল ওয়াশ ডাউনে তখন ক্লিন করতে। এভরি প্যারামিটার হ্যাজ টু বি ক্লিন। ওটি হলো, তারপরে ওটির বাইরে যে রুমগুলো, যে অ্যাসোসিয়েটেড রুম, চেঞ্জিং রুম, আপনার ওয়েটিং রুম, পোস্ট অফ রুম, সব ক্লিন করতে হবে। এই সব যদি ক্লিন করতে হয় সেদিন তো আপনি ওটি চালাতে পারবেন না, সেদিনকে আপনাকে ওটিটা বন্ধ রাখতে হবে। তাহলে যেদিন আপনার ওটি বন্ধ থাকছে সপ্তাহে একদিন আপনাকে ডিটেল ওয়াশ ডাউন, দিস ইজ ফর রেগুলার ওটিস। আর যদি আপনার কোনো ওটি থাকে খুব রেয়ারলি ইউজ, সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে ডিটেল ওয়াশ ডাউনটা মাসে একবার করলেও। কিন্তু যদি ডেলি ইউজ হয় সপ্তাহে একদিন আপনাকে ডিটেল ওয়াশ ডাউন। বোঝা গেছে? এই ডিটেল ওয়াশ ডাউন যখন হবে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনিং। ক্লিনিং মানে হচ্ছে প্রেফারেবলি উইথ ডিসইনফেক্টেন্ট, আর যেগুলো সেন্সিটিভ জায়গা সেখানে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ফার্স্টে ক্লিন করতে হবে। তারপরে ফগিং করতে হবে উইথ আ ফগার মেশিন। ফিউমিগেশন নয়, ফগিং। ফিউমিগেশন আলাদা, ফগিং আলাদা। আর ফগিং কী করতে হবে? একটা গ্লুটালডিহাইড বেসড এজেন্ট দিয়ে আপনাকে ফগিং করতে হবে। ঠিক আছে? অনেক কমার্শিয়াল এজেন্ট আছে যেগুলো একদম পুরো প্রিপেয়ার্ড থাকে, আলাদা করে প্রিপেয়ার করার দরকার হয় না, ফগার মেশিনে ঢেলে ফগিং করতে হবে। মানে ডিটেল ওয়াশ ডাউনে কী হচ্ছে? ওটি ক্লিনিং, ওটি কমপ্লেক্সে সব ক্লিনিং, ওটির অল পার্টস ক্লিনিং অ্যান্ড ফগিং। ঠিক আছে? এবার ফগিং করে আপনাকে ওটিটাকে বন্ধ রাখতে হবে, ওটি কমপ্লেক্সটাকে বন্ধ রাখতে হবে। সেই জন্য এটাকে বলা হয় ডিটেল। দিস ইজ দ্য প্রসিডিওর অফ ক্লিন। মাথায় ঢুকেছে? তাহলে ক্লিনিং হচ্ছে দুটো, একটা হচ্ছে ডেলি ক্লিনিং আর একটা হচ্ছে উইকলি ক্লিনিং। ডেলি ক্লিনিংয়ের মধ্যে হচ্ছে ওয়ালস, ফ্লোর অ্যান্ড হরাইজন্টাল সারফেস, মানে দিনের শুরুতে, আর সেম জিনিস দিনের শেষে হবে। ইন বিটুইন কেসেস যেখানে যেখানে কন্টামিনেশন হয়েছে, ভিজিবল কন্টামিনেশন, ফ্লোর অ্যান্ড টাচ সারফেস, সেটা হচ্ছে বিটুইন কেসেস ক্লিন। আর প্রত্যেক সপ্তাহে ডিটেল ওয়াশ ডাউন। এবার আপনারা বলুন, এই প্রসেসটা যদি আপনারা রিগারাসলি ফলো করে থাকেন, রুটিন স্যাম্পলিং করার প্রয়োজন না থাকবে কি? এটা আগে করা হতো। থিংস হ্যাভ চেঞ্জড। যারা সিনিয়রদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন
আগে ক্লস্ট্রিডিয়াম টিটানির জন্য পাঠানো হতো। আমার প্রশ্ন হচ্ছে টিটানি তো স্পোর থাকে, আপনার যদি ক্লিনিং রেগুলারলি হয় স্পোর থাকবে? যদি স্পোর থাকে তাহলে আপনার ক্লিনিং হচ্ছে না, তাহলে আপনার ওটিটাকে বন্ধ রাখতে হবে, প্রসিডিওর করলে হবে না, ওটিটাকে বন্ধ রাখতে হবে। এই জন্য আমি আপনাদের আগে বললাম যে routine air sampling and surface sampling is not required. হ্যাঁ, ফিউমিগেশন হচ্ছে আপনার, ফগিং বেসিক্যালি হচ্ছে স্প্রে, মানে পার্টিকুলার সাইজের উপর ডিপেন্ড, ঠিক আছে। আর হচ্ছে কি এজেন্ট ইউজ করছে, জেনারেলি ফিউমিগেশন বলতে আগে ফর্মালডিহাইড আরও কোরোসিভ এজেন্টগুলো ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে বেসিক্যালি গ্লুটাল বেসড। এগুলো পার্টিকেলগুলো বড় থাকে, পার্টিকেল বড় থাকলে কি হয়, যারা করছে তাদের ইনহেলেশনের চান্স কম থাকে। বা ধরুন আমি ফিউমিগেট করে দিই, পার্টিকেলগুলো খুব ছোটো তো, এয়ারের মধ্যে অনেকক্ষণ থেকে যায়, আধ ঘন্টা পরে যদি আপনি ওটির মধ্যে ঢোকেন তখন এয়ার পার্টিকেলে থাকে, তাহলে আপনার ইনহেল করার চান্সেস বেশি। আর ফগিংয়ে কী হয়, পার্টিকেলগুলো বড়, যখন আমি স্প্রে করছি সারফেসে গিয়ে লেগে যাচ্ছে, তাহলে এয়ারে স্প্রেটা, সেই জন্য ফগিং ইজ শুড বি। আর কেমিক্যালটা কোনটা, formaldehyde should not be used because formaldehyde is a carcinogen, ঠিক আছে। সেই জন্য গ্লুটালডিহাইড বেস্ট জিনিস। যেমন ভাবুন স্প্রে পেন্টে পেন্ট করা হয়, দেখেছেন তো, সে পার্টিকেলগুলো বড় থাকে, তাহলে আমি সারফেসে যখন করছি পার্টিকেলগুলো এয়ারে কিন্তু পেন্টের পার্টিকেল বড় বড় থাকে না, কিন্তু ফিউমিগেশন মানে আরও যদি ছোট করে দিই তখন কী হবে, এয়ারের মধ্যে প্রচুর থাকবে। এবার এয়ারের মধ্যে যদি ওটা রিটেন করে যায়, 10-15 মিনিট পরে যখন আমি কেস করতে যাব, যারা স্টাফ আছে সবাই ইনহেল করবে, পেশেন্ট সবাই তো এক্সপোজ। ওই জন্য ফিউমিগেশন করা উচিত। ফগিং করলে কি হয়, আমি পার্টিকেলগুলো ডাইরেক্ট সারফেস, আমার টার্গেট তো সারফেস ক্লিন, মানে ধরুন আমাকে রুফটাকে ক্লিন করতে হবে, আমি কীভাবে ক্লিন করতে হবে, তাহলে তো আপনার হেপা ফিল্টার খারাপ হয়ে যায়, সেই জন্য তো ফিউমিগেশন করতে না। ফগিংয়ে কী হয়, আপনাকে কী বললাম, ওই যে গাড়ি ধোয়ার প্রেশার মেশিন দেখেছেন তো, সেখানে কি করা হয়, প্রেশারে ছোটো ছোটো পার্টিকেল তৈরি করা হয়, কিন্তু সেটা যখন আমি টার্গেট করবো কী হবে, সারফেসে গিয়ে লাগছে, এয়ারে তো ডিসপার্স হচ্ছে না। ফিউমিগেশন হচ্ছে এয়ারে ডিসপার্স হয়ে যাচ্ছে। এবার এয়ারে যখন আপনি ডিসপার্স অনেকক্ষণ ধরে থাকবে, আপনি ইনহেল করবেন, আপনার সঙ্গে যারা থাকবে তারা ইনহেল করবে, তারপরে যদি কেস করতে চান পেশেন্ট ইনহেল করবে, আপনার এয়ার হ্যান্ডলিং ইউনিটে ঢুকে যাবে। হেপা ফিল্টার ফিউমিগেশন দিয়ে ক্লিন করে না, আপনার হেপা ফিল্টার ব্লক বা কন্টামিনেট হয়ে গেলে হেপা ফিল্টার চেঞ্জ করতে হবে, যেটা করা উচিত আমি সেটা বলছি, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে রুটিন স্যাম্পলিং ইজ নট রেকমেন্ডেড। রুটিন স্যাম্পলিংয়ে যদি আপনার গ্রোথ আসে, তার মানে প্রথম কারণ কি, আপনার ক্লিনিং প্রোটোকলটাই পুরো ফেল্ড, তাই তো। এইবার লাগবে কখন, আপনি রুটিন ক্লিনিং করছেন, আপনি বলছেন হ্যাঁ আমার পুরো প্রোটোকল মেনটেন হচ্ছে, কিন্তু ধরুন যে ওটি ইনচার্জ আছে উনি বলছেন না হচ্ছে না, তাহলে উনি কীভাবে টেস্ট করে দেবেন, তাহলে এবার টেস্ট করে দেন, মানে ইট শুড বি ইউজড অ্যাজ এ টেস্ট ফর প্রোটোকল, রুটিন নয়, ঠিক আছে। যে কবে একটা গ্রোথ আসবে তারপর আমি ওটি ক্লিন করবো, এই কনসেপ্টটাই ভুল। গ্রোথ আসুক বা না আসুক, আপনার ক্লিনিং প্রোটোকল এভরি ডে এভরি উইক ফলো করতে হবে, এটা আপনার হসপিটাল পলিসি। কি ব্যবহার করবেন, কখন করবেন, আর সকাল 8টায় করবেন না সকাল 7টায় করবেন, এটা আপনার হসপিটালের পলিসি। এগুলো কোনো রেকমেন্ডেশন, আপনার ওটি 6 ঘন্টা চলবে না 8 ঘন্টা চলবে, সেটা আপনার মানে হসপিটালের পলিসি হিসেবে চলবে। আমি ওর আইডিয়াটা বলছি, আচ্ছা ঠিক আছে। তো এই স্লাইডটা বোঝা গেছে তো, কেন রুটিনটার রেকমেন্ডেড নয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন কখন করতে হবে। প্রথম বললাম যদি আউটব্রেক হয়, মানে কোনো কেস যদি হয়, এনি কেস অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন ইজ অ্যান আউটব্রেক। একটা কেসও যদি হয় সেটা কিন্তু আউটব্রেক, মানে একটা হলো ঠিক আছে দেখি আর দুটো হচ্ছে কিনা এরকম ভাবার কোনো কারণ নেই। ইভেন ওয়ান পেশেন্টেরও যদি ইনফেকশন হয় দ্যাট ইজ শুড বি কনসিডার এজ অ্যান আউটব্রেক। আর হচ্ছে রিসার্চ পারপাস, একাডেমিক হসপিটালে রিসার্চের জন্য কাজ হতে পারে, অথবা যদি কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়, কনস্ট্রাকশন নিউলি, বা আর লাস্ট হচ্ছে যেটা বললাম আমার পলিসি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি চেক করতে পারি। ওকে, এটা গেল হচ্ছে এয়ার হ্যান্ডলিং এনভায়রনমেন্ট ক্লিনিং। নেক্সট স্টেপ হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন।
প্রি অপারেটিভ প্রিপারেশন মানে ওটি করার আগে কি কি করতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড প্রিপারেশন। সার্জিক্যাল হ্যান্ড প্রিপারেশন সোপ along with at least 4% chlorhexidine, এটা ইউজ করতে হবে ফর এভরিওয়ান। শুধু সার্জন হাত ধরে সেটা না, সবাই, ওটি নার্স থেকে আরম্ভ করে, ওটি টেকনিশিয়ান থেকে আরম্ভ করে, ইনক্লুডিং যে ব্যক্তিটি পেশেন্টের ট্রলিটাকে ঠেলে ঢোকাচ্ছে, সবাই। নেক্সট, ওটির মধ্যে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব থাকতে হবে, ঠিক আছে? সেটা কি কারণের জন্য লাগে? সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার ওটি স্টাফ পেশেন্ট ওয়েটিং এরিয়াতে ছিল ট্রলিতে, সেখান থেকে ট্রলি ঠেলে ওটির ভিতরে ঢোকে। তারপরে পেশেন্টকে ওটি টেবিলে তোলার আগে তার হাতে অলরেডি গ্লাভস পরা আছে, অ্যালকোহল বেস হ্যান্ড রাব দিয়ে গ্লাভসটাকে একবার ওয়েট, তারপরে পেশেন্টের বডিতে হাত দেবে, পেশেন্টকে নামানোর পরে ট্রলি বার করে আবার অ্যালকোহল বেস হ্যান্ড রাব, তখন বারবার হাত ধোয়া দরকার নেই, কিন্তু অ্যালকোহল বেস হ্যান্ড রাব ইউজ করতে হবে। আসছে পেশেন্টের ক্লিনিং প্রসিডিউর আসছে। নেক্সট, ওটিতে যারা কাজ করবে কোনো রকম জুয়েলারি করলে হবে, মানে জুয়েলারি মানে হচ্ছে মানে এনি সর্ট অফ থিংস, সেটা লম্বা নখ হতে পারে, নেলস হতে পারে, ঠিক আছে, ফ্যান্সি স্পেকটাকলস হতে পারে, ফ্যান বা আপনার রিং, গলায় চেন, এগুলো অ্যালাউ। কারণ এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ইট বিকামস আর নাইডাস ফর মাইক্রো। নাইডাস মানে অর্গানিজম এখানে স্টিক। হ্যাঁ, আপনার কথা মেটাল না, মেটাল না হলেও আপনি নন মেটালের আংটি পরে থাকলে আপনাকে খুলতে হবে। হ্যাঁ, এবার এইগুলো যেগুলো হচ্ছে এগুলোকে আপনাকে সেইভাবে ইয়ে করতে হবে, ঠিক আছে? যেমন অনেকেই জিজ্ঞেস করে থাকে যদি মহিলা হয়, শাঁখা পলা থাকে, কি করতে হবে? বেস্ট ইজ খুলে রাখো, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, ঠিক আছে? কারণ ওটি করার সময় অনেক কিছু হিট হতে পারে, ভাঙতে পারে, সেগুলো আবার একটা ইনজুরি হতে পারে বোথ ফর দ্য পেশেন্ট অ্যান্ড স্টাফ। সেই জন্য বেস্ট অপশন হচ্ছে খুলে রাখুন, ওটি হয়ে গেলে আবার দ্যাট ইজ দ্য বেস্ট, দ্যাট শুড বি দ্য পলিসি, ঠিক আছে? স্ক্রাবিং কি করতে হবে? স্ক্রাবিং মানে হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড স্ক্রাব ফ্রম টিপ অফ দ্য ফিঙ্গার্স টু এলবোস। ওগুলো তো নিশ্চয়ই জানেন, ওগুলো আমি আর দেখতে যাচ্ছি না। ফুট অপারেটেড হবে বা এলবো অপারেটেড আপনার ট্যাপ হতে হবে, আর সোপ থাকবে আপনার উইথ ক্লোরহেক্সিডিন, এটা যেগুলো স্ক্রাবিং। নেক্সট হচ্ছে গ্লাভস। গ্লাভস ইউজ শুড বি ম্যান্ডেটরি, স্টেরাইল গ্লাভস। আর যারা ধরুন কোনো প্রসিডিওর করছেন, ওটিতে এমনি কাজ করছে, তারাও যেন গ্লাভস পরে। আর যখনই কোনো জিনিস টাচ করবেন, পেশেন্টকে টাচ করবেন বা কোনো জিনিস টাচ করবেন, তারপরে চেষ্টা করবেন অ্যালকোহল বেস হ্যান্ড রাব দিয়ে একবার ওয়াইপ করবেন। প্রত্যেকটা কাজের মধ্যে একবার যদি ওয়াইপ করে নেন তাহলে ট্রান্সমিশনের চান্স কমে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, যেমন অ্যানাস্থেসিস্ট, তিনি পেশেন্টকে টাচ করছেন, ইনস্ট্রুমেন্ট ট্রেকে টাচ করছেন, মেডিকেশনসকে টাচ করছেন, এভরি টাইম যখনই টাচ করছেন পেশেন্টের বডিতে কিছু মাইক্রোঅর্গানিজম ইনস্ট্রুমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রত্যেকটা কাজের মধ্যে যদি একবার করে হ্যান্ড রাব করে নেন তাহলে চান্সেস অফ ট্রান্সমিশনটা কমে। সেই জন্য বলছি অ্যালকোহল বেস হ্যান্ড রাব শুড বি দেয়ার ইন দ্য ওটি। এবার আসি ডবল গ্লাভস। ডবল গ্লাভস পরাটা কি উচিত? কি উচিত? পেশেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ডাবল গ্লাভসে কিন্তু কোনো বেনিফিট নেই। সিঙ্গেল গ্লাভস ইজ অ্যাজ মাচ অ্যাজ বেনিফিশিয়াল অ্যাজ ডাবল ফ্রম দ্য পেশেন্ট পয়েন্ট। কিন্তু আমি অ্যাজ এ ওটি স্টাফ হিসেবে আমার প্রোটেকশনের জন্য ডবল গ্লাভস ইজ বেটার, ঠিক আছে? স্পেশালি কোন কোন, যেখানে চান্সেস অফ রাপচার অফ গ্লাভস বেশি, ঠিক আছে? খুব বেশি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, ধরুন নিডল যখন স্টিচ করা হচ্ছে, নিডল সুচারিংয়ের সময় হতে পারে, বা অর্থোপেডিক সার্জারিতে যেখানে আরও শার্প ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, নিউরো সার্জারিতে যখন বার্ড হোল করা হচ্ছে বা ড্রিল মেশিন ইউজ করা হচ্ছে, সেখানে কন্ট্যাক্টে চলে এলে আউটার গ্লাভস ইজ প্রোটেক্টিভ। সুতরাং সেই সব কেস বেসিসে ডাবল গ্লাভস ইজ প্রেফার, মানে যেখানে আপনার মানে গ্লাভ রাপচার হওয়ার চান্সেস বেশি থাকে, সেটা ডিপেন্ড করছে ইনস্ট্রুমেন্টের উপর, টাইপ অফ সার্জারির উপর, ঠিক আছে? সেইগুলো। অ্যান্ড যদি গ্লাভসে কোনো রকম রাপচার থাকে
সেই গ্লাভসটা কিন্তু ইমিডিয়েটলি চেঞ্জ করবে। এরকম করলে হবে না, ঠিক আছে রিপেয়ার করতে গিয়ে গ্লাভসটা ফেটে গেল, পুরো রিপেয়ারটা কমপ্লিট করি তারপর চেঞ্জ করবো ইমিডিয়েটলি। এবং এইটা সবাইকে জানতে হবে, মানে সার্জনের রাপচার হলো, তার কাছে যেন গ্লাভসটা ইমিডিয়েটলি পৌঁছে, মানে সেটা হচ্ছে নার্সিং স্টাফকে এনশিওর করতে হবে। যারা ওটি স্টাফ থাকবে তারা যেন এক্সট্রা পেয়ার অফ গ্লাভস সবসময় ইজিলি অ্যাভেলেবেল রাখে, মানে ইমিডিয়েটলি চেঞ্জ মানে একটা প্রসেস। নেক্সট হচ্ছে সার্জিক্যাল অ্যাটাক। সার্জিক্যাল অ্যাটাক বলতে অবভিয়াসলি আপনারা সেটা জানেন, ড্রেসিং গাউন থেকে আরম্ভ করে উপরে ম্যাকিন্টস থেকে আরম্ভ করে উপরে পুরো কভার, এভরিথিং শুড বি ফুললি ওয়ার্ড, মাস্ক, আই প্রোটেক্টিভ ওয়্যার, সব কিছু করতে। এইখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি পেশেন্ট কোনো ব্লাড বোর্ন ভাইরাসে ইনফেক্টেড থাকে, সেটা এইচআইভি হোক হেপাটাইটিস হোক, তার কিন্তু আলাদা প্রোটেক্টিভ গিয়ার থাকে। সেই ক্ষেত্রে এভরি পার্সন ইন দ্য ওটি শুড ওয়্যার দ্যাট প্রোটেক্টিভ, মানে একদম পুরো হেড টু, ঠিক আছে, না হলে ওটি স্টার্ট। এবার এখানে আরেকটা কথা হচ্ছে শু ওয়্যার। জুতোর ক্ষেত্রে কি করা উচিত? অনেক জায়গায় অনেক রকম পলিসি হয়, অনেক জায়গায় হচ্ছে সার্জন নিজের শু নিজে নিয়ে আসে, অনেক জায়গায় হচ্ছে ওটিতে আলাদা শু রাখা থাকে, বাইরের জুতো বাইরে খুলুন, ওটির জুতো পরুন। আবার অনেক জায়গায় হয় যে জুতো নিয়ে সমস্যা হয় বলে যে যার নিজের জুতো পরে কিন্তু তাকে ফুট কভার ইউজ করে। কোনটা ভালো? অ্যাকচুয়ালি দেখা গেছে তিনটের মধ্যে কোনোটাই পার্থক্য। যেটা আসল জিনিস হচ্ছে আপনাকে ব্যারিয়ার মেনটেন করতে। আপনি যদি নিজের শু ভালো করে মেনটেন করতে পারেন এবং ওটিতে নিজের শু নিজে পড়েন, কোনো অসুবিধা নেই। যদি ওটিতে সবার জন্য শু থাকে, সেটাকে আলাদাভাবে মেনটেন করতে হবে, কেউ যেন ওই শু পরে বাইরে না বেরিয়ে যায়, ঠিক আছে। আর যদি আপনি বলেন আমি জুতোর ঝামেলাই রাখবো না, সবাইকে শু কভার দেবো, গো ফর দ্যাট, যেটা আপনার জন্য ফিজিবল। যাই করুন স্টিক টু ইট, ঠিক আছে। এমন যেন না হয় যে আমি বাড়ি থেকে জুতো নিয়ে এলাম, ওটি করলাম, সেই জুতো পরে এবার বাড়ি চলে, জুতোটা চেঞ্জিং রুমে যেন জুতোটা চেঞ্জ। এরপরে নেক্সট হচ্ছে ইফ এনি সার্জিক্যাল টিম ইজ সাফারিং ফ্রম এনি ইনফেকশিয়াস ডিজিজ, কমনলি স্কিন লিজন যদি থাকে, তাকে ওটিতে সেই সময় কাজ করা যাবে, তাকে কাজ করতে দেওয়া যাবে না যতদিন না সে হিল হচ্ছে, বোঝা গেছে। সেটা ইনফেক্টিভ হোক বা নন ইনফেক্টিভ, স্কিন লিজন থাকলে তাকে ওটিতে ততদিন অবধি রাখা যাবে না যতদিন না তার সেই লিজনটা। এটা স্টাফেদের কথা বলছে। নেক্সট পেশেন্টের জন্য যেটা ইম্পর্ট্যান্ট, কিছু কিছু প্যারামিটার পেশেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ইজ সার্জিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস, মানে সার্জারির আগে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এই অ্যান্টিবায়োটিকটা সার্জারির কতক্ষণ আগে দিতে হবে, কত ডোজে দিতে হবে, সেটা ডিটারমাইন করছে কি অপারেশন, পেশেন্টের বডি স্ট্যাটিস্টিক্স কি, পেশেন্টের হিমোডাইনামিক্যাল স্ট্যাটিস্টিক কি, তার উপর ডিপেন্ড করবে। জেনারেলি অ্যাবাউট 120 মিনিট বা 2 ঘন্টার আগে দেওয়া হয়, কিন্তু সেটা ভ্যারি করতে হবে। নেক্সট পেরি অপারেটিভ অক্সিজেন, মানে পেশেন্টের স্যাচুরেশন মেনটেন করতে হবে। এই স্যাচুরেশন ফল করতে পারে ডিপেন্ডিং অন দ্য সার্জারি, কতটা ব্লাড লস হচ্ছে, কতক্ষণ ধরে সার্জারি চলছে, কী টাইপ অফ অ্যানাস্থেসিয়া ইউজ করছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এন্ড গোল হচ্ছে অক্সিজেনেশন মেনটেন করতে হবে, পেশেন্টের বডি টেম্পারেচার মেনটেন করতে হবে, স্পেশালি কোন পিরিয়ডে, পোস্ট অপারেটিভ পিরিয়ড, সার্জারির পরে পেশেন্টের হাইপোথার্মিয়া, সেটাকে প্রিভেন্ট করতে হবে। অনেক রকম মেথড আছে, ব্ল্যাঙ্কেট দিতে হবে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে, অনেক কিছু আছে, অনেক মেথড আছে। ডিউরেশন অফ অ্যানাস্থেসিয়া, মানে 1 ঘন্টার বেশি যদি অ্যানাস্থেসিয়া থাকে, তাহলে কিন্তু পেশেন্ট নিজের টেম্পারেচার লুজ করা শুরু করে, তাহলে 1 ঘন্টা হয়ে যাওয়ার পর থেকে পেশেন্টের বডি টেম্পারেচার মেনটেন করতে ইভেন ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড। ওটি শেষ মানে পেশেন্ট নর্মাল হয়ে গেল, সেটা নয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে পেরি অপারেটিভ ব্লাড গ্লুকোজ মনিটরিং। এটা যেমন হচ্ছে ওটির যে নার্সেস থাকবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্টের যেন হাইপোগ্লাইসিমিয়া না হয় সেটা মেনটেন করতে হবে। সেটা কীভাবে মেনটেন করতে হবে, আমাকে রুটিনলি চেক করে দিতে হবে। যত লম্বা অপারেশন হবে তত আমাকে রিপিটেডলি চেক করতে হবে, ইভেন ইনক্লুডিং দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড, মানে ওটি হয়ে গেল পোস্ট অবজারভেশনে, তখন কিন্তু চেক করতে হবে। পেরি অপারেটিভ নর্মোভলিমিয়া মানে ব্লাড ভলিউম, আগেন ডিপেন্ডিং অন সার্জারি ব্লাড লস হতে পারে, অল্প লস হতে পারে, হেভি লস হতে পারে, সেটাকে আমাকে রিপ্লেস করতে হতে, ব্লাড দিয়ে ফ্লুইড দিয়ে যাই হোক, সেটাকে আমি মেনটেন করতে। নেক্সট আসছে হচ্ছে হেয়ার রিমুভ। এটা নিয়ে অনেক রকম ইয়ে থাকে, পেশেন্টের সার্জারি হবে, ধরুন অ্যাবডোমিনাল সার্জারি, অ্যাবডোমিনে প্রচুর হেয়ার আছে, তো হেয়ারটাকে আমাকে রিমুভ করতে হবে। কেন রিমুভ করতে হবে? হেয়ার যদি থাকে তো কী হবে,
স্টিচ লাইনের মধ্যে যদি হেয়ার ঢুকে যায় সেটা একটা সোর্স হয়ে যাবে ইনফেকশন। তাহলে হেয়ার রিমুভ করতে হবে। তাহলে হেয়ার রিমুভ করার জন্য কী করা হয়? শেভিং করা হয় না ক্লিপিং করা? ক্লিপিং, ট্রিমারটাকেই ক্লিপিং। ট্রিমারটা তো এমনি ক্যাজুয়াল টার্ম, ক্লিপিং ওটাকে বলে ক্লিপিং। নেল ক্লিপার বলে না, ওটাকে বলে হেয়ার ক্লিপার। শেভিং ইজ নট টু বি ডান। শেভ করার সময় স্কিনে মাইক্রো কাটস, সেই মাইক্রো কাটস থেকে স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা বডির ভিতর ঢুকে যায়, ঠিক আছে? সেজন্য বেস্ট হচ্ছে ক্লিপ করতে হবে, মানে ট্রিমার দিয়ে একদম ট্রিম, যেটা আপনারা কমনলি ট্রিমার বলো না, ওটা বেসিক্যালি ক্লিপার। হেয়ার শুড বি ক্লিপ। নেক্সট হচ্ছে পোস্ট অপারেটিভ উন্ড, কীভাবে ক্লিন করবো? কোনো অ্যান্টিবায়োটিক সলিউশন দেওয়ার দরকার নেই। পভিডন আয়োডিন, অ্যাকোয়াস পভিডন আয়োডিন ইজ এনাফ। আর কোনো ইরিটেন্ট জিনিস দেওয়ার দরকার নেই, উন্ডটাকে হিল করতে দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, পেশেন্টের কী প্রিপারেশন করতে হবে। আইডিয়ালি ইলেকটিভ সার্জারি যদি করতে হয়, ওটির আগের দিনকে পেশেন্টকে ভালো করে বাথ করানো উচিত উইথ সোপ অ্যান্ড ওয়াটার, প্রেফারেবলি উইথ সোপ অ্যান্ড ক্লোরহেক্সিডিন, মানে ক্লোরহেক্সিডিন দেওয়া সাবানে পেশেন্টকে চান করানো উচিত। এটা হচ্ছে সার্জারির আগে। আর আরেকটা জিনিস হয়তো আপনারা হয়তো শুনে থাকতে পারেন, কিছু পেশেন্টের এমআরএসএ কোলোনাইজেশন। এমআরএসএ মানে হচ্ছে স্ট্যাফাইলোককাস, একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট টু মেনি অ্যান্টিবায়োটিক্স। এবার এটা তো এমনি একটা ব্যাকটেরিয়া, আপনার কাছে একটা ব্যাকটেরিয়া থাকতে পারে, ওনার কাছে একটা ব্যাকটেরিয়া থাকতে পারে। আপনারটা যদি বেশি রেজিস্ট্যান্ট হয় তখন কী হয়? সার্জারি করে যদি আপনার ওটা ইনফেকশন হয়, সেটা আমার পক্ষে ট্রিট করা খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য কী করা হয়, ইলেকটিভ সার্জারির আগে পেশেন্টের বডিতে আগে স্যাম্পলিং করে দেখা হয় এমআরএসএ কোলোনাইজেশন হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তখন এমআরএসএ ডিকোলোনাইজেশন করতে হবে, সেটা একটা আলাদা জিনিস। আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিই। জেনারেলি ইলেকটিভ সার্জারির আগে পেশেন্টকে ক্লোরহেক্সিডিন দেওয়া সাবানে চান করাতে হবে আগে, ঠিক আছে? আর যে জায়গাটা সার্জারি হবে সেই এরিয়াটা হেয়ারটাকে ক্লিপ করতে, শেভ করলে হবে। সো দিজ আর দ্য প্রপার প্রোটোকল দ্যাট শুড বি ফলোড ইন অ্যান ওটি। তাহলে কী কী প্রোটোকল হলো আপনাদের জানতে হবে, ওটির শেপ কীরকম, কী কী জিনিস থাকা উচিত, কী কী থাকা উচিত না, কোন জায়গায় কীভাবে ইনফেকশন হতে পারে, রুটিন ক্লিনিং প্রসিডিওর কী কী হয়, আপনারা যারা ওটিতে কাজ করছেন আপনাদের নিজের কী কী প্রোটেক্টিভ জিনিস ইনক্লুডিং ইমিউনাইজেশন উইথ হেপাটাইটিস বি, অ্যান্ড কী কী প্রিকশন, পেশেন্ট প্রিকশন আর নিজেদের প্রিকশন। এইটা হচ্ছে আপনার ইনফেকশন কন্ট্রোল প্রিভেনশন ইন, ঠিক আছে? এবার আমি জাস্ট ওই যেটা বলছিলাম হোয়াট ইজ অডিট, আমি এটা জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি। যখন আপনারা আরও বেশি রপ্ত হয়ে যাবেন তখন আমার মনে হয় অডিটের সম্বন্ধে জিনিসটা বুঝতে পারবেন আরও ভালো করে। প্রথম জিনিস হচ্ছে অডিটটা কী বলছে, আমি যেটা বললাম নাইসের ডেফিনেশন কী হচ্ছে, ইটস আ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রসেস, যেটা আপনাকে আগে বলি প্রসেস। সেই প্রসেসটা কী করা হয়, দ্যাট সিক্স টু ইমপ্রুভ দ্য পেশেন্ট কেয়ার অ্যান্ড দ্য আউটকাম। আউটকাম বলতে হসপিটালের আউটকাম। আমি 100টা সার্জারি করলাম, কটা ইনফেক্টেড হলো, কটা পেশেন্ট উইদাউট ইনফেকশন বাড়ি, সেই যে আউটকাম, সেই আউটকামটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তার সঙ্গে কী করতে হবে, উইথ সিস্টেমিক রিভিউ অফ কেয়ার, মানে যা করছি সেটাকে রিভিউ করতে হবে, অ্যান্ড ইমপ্লিমেন্টিং চেঞ্জ, যদি কিছু ভুল থাকে সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এই প্রসেসটাকে বলা হয় অডিট, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি সহজ বাংলা আমরা কি বলতে পারি, ক্লিনিক্যাল অডিট, বাংলা বলছি মানে সহজ ভাষা আমরা কি বলতে পারি, ক্লিনিক্যাল অডিটে কি, হোয়াট শুড উই বি ডুইং, কী করা উচিত, কী করছি, হোয়াট আর উই ডুইং, আর যদি সেটা ঠিক না হয় কীভাবে ইমপ্রুভ করতে পারি, এই প্রসেসটাকে বলা হচ্ছে অডিট, ঠিক আছে? এখানে আমাকে কি করতে হবে, কেন করা উচিত, ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড প্রমোট গুড প্র্যাকটিস। এটা তো অবভিয়াস, সেই জন্যই আপনারা আজকে এসেছেন ইমপ্রুভ করার জন্য। নেক্সট হচ্ছে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। নেক্সট, ব্রিং ফোর্থ দ্য নন কমপ্লায়েন্সেস। নন কমপ্লায়েন্সেস মানে আজকে ধরুন সাপোজ আপনি ওটি ইনচার্জ, আপনি একটা প্ল্যান বানান এইগুলো ফলো করতে, তারপর দেখছেন ফলো হচ্ছে, কেন ফলো হচ্ছে না সেটা তো আপনাকে দেখতে হবে। আপনার হয়তো ওটিতে ফগার ইনস্ট্রুমেন্টই নেই, ফগার মেশিনই নেই, তাহলে যে ক্লিন করছে সে ফগিং করবে করতে।
এরকম একটা প্রবলেম হতে পারে। বা যে ক্লিন করছে সে জানেই না যে ফগিং করতে হবে, এমনি পরিষ্কার করতে চলে। হেল্পস টু আইডেন্টিফাই দ্য ইস্যুস অফ কনসার্ন। মেশিন নেই, আপনি কি করবেন? আপনাকে অথরিটিকে তো জানাতে হবে, সেই কনসার্নটাকে রেজ করতে হবে অ্যান্ড প্রোভাইড দ্য ইনফরমেশন অ্যাবাউট এফেক্টিভনেস অফ সার্ভিস। আপনার স্টাফ যদি আপনার কথা শুনছেন, পুরো জিনিসটা যখন ফেল করছে, আপনার টিমের এফেক্টিভনেসটা তো বাড়াতে হবে। সেই পুরো জিনিসটাকে করতে গেলে এই অডিট করতে হবে। এবার এই অডিটটা যেটা হয়, এটাকে হচ্ছে একটা সাইকেল, মানে একটা প্রসেস বললাম তো। এই প্রসেসের কি কি পার্ট আছে, এটা 5 স্টেপ সাইকেল। 5 স্টেপের মধ্যে ফার্স্টে কি হচ্ছে, স্টেপ নাম্বার 1, সেট ক্রাইটেরিয়া অ্যান্ড ডিফাইন স্ট্যান্ডার্ডস টু বি রিভিউ। মানে আমি আজকে অডিট করবো বলে গোটা হসপিটাল অডিট তো করতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে, একটা স্পেসিফিক জায়গা দেখতে হবে। যদি আমি ওটিতে করতে যাই, ওটিতে গিয়ে আমি কী করবো, কোন জিনিসের অডিট করবো, সেটাও আমাকে ডিফাইন করতে হবে। এইটা যে আমি অডিট করবো, কী কীভাবে অডিট করবো, আমার তো আলটিমেটলি অ্যান্সার ইয়েস আর নোতে করতে হবে। এরকম তো বললে হবে না, ওটি ক্লিনিং কেমন হয়, ভালো হচ্ছে, এই অ্যান্সার করলে তো হবে না। রেগুলার হচ্ছে কিনা, টাইম মাফিক হচ্ছে কিনা, প্রপার ডিসইনফেক্টেন্ট ব্যবহার হচ্ছে কিনা, প্রপার মেথড ফলো হচ্ছে কিনা, সেটা ফলো আপ করা হচ্ছে কিনা, এই প্রত্যেকটা আনসার হবে আপনার ইয়েস অর নো। ঠিক আছে, তাহলে আমাকে ক্রাইটেরিয়াটা আগে আমাকে সেট করতে হবে, নাহলে তো হবে না। নেক্সট, কালেক্টিং দ্য ডেটা। এই যে কোশ্চেনটা বানালাম, এটা অ্যান্সার খুঁজে বার করতে হবে, ডেটা কালেকশন করতে হবে। ডেটা কালেকশন করার পর কী করতে হবে, কম্পেয়ারিং দ্য পারফরমেন্স। কম্পেয়ার করতে হবে, কার সঙ্গে কম্পেয়ার করবে, আগের বছর কি হয়েছিল। এবার আপনার যদি হসপিটাল নতুন হয়, আগের বছরের ডেটা নেই, তাহলে কি হাত গুটিয়ে বসে থাকলে হবে না, অন্য লোকাল হাসপাতালের সঙ্গে কম্পেয়ার করুন। সেই ডেটা পাচ্ছেন না, ন্যাশনাল স্ট্যান্ডার্ডসের সঙ্গে কম্পেয়ার, কিন্তু আপনাকে কম্পেয়ার করতে, নাহলে বুঝতে পারবেন না যে কোথায় আছে। নেক্সট হচ্ছে কি, ইমপ্লিমেন্টিং চেঞ্জ। তাহলে আবার বোঝা গেল যে আমরা ন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে অনেক বাজে জায়গায় আছি, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে কোন জায়গাগুলো ভুল হয়েছে, সেগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড তারপরে কি করতে হবে, আবার অডিট করে দেখতে হবে এই যে চেঞ্জটা করলাম আদৌ ঠিক হলো কি হলো না। বোঝা গেছে, দিস আর দ্য 5 স্টেপস অফ অডিট। আচ্ছা, তাহলে স্টেজ 1-এ কি হচ্ছে, রেজ দ্য কনসার্ন, কোনো প্র্যাকটিস প্রোটোকল রিস্ক ইস্যু বার করতে হবে, রিঅডিট করতে হবে। তারপর হচ্ছে অ্যানুয়াল অডিট প্ল্যান বানাতে হবে অ্যান্ড অ্যাক্রিডিটেশন করতে হবে। অ্যানুয়াল অডিট প্ল্যান কেন করতে হবে, অডিট শুড বি রেগুলার। এটা এরকম না যে বছরে একবার করলেই হবে না, আপনার প্রত্যেকটা অডিটের কিন্তু একটা রেগুলার প্ল্যান থাকে। কেন, বারবার বলছি, ইটস আ প্রসেস, রেগুলার প্রসেস করতে। এইখানটা যদি দেখুন এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। এই এক্সাম্পলে কি থাকে, অডিট টুলস, কি কি আমি অডিট করতে পারি। ধরুন আইসিইউতে আছি, আইসিইউতে আমি হ্যান্ড হাইজিনে অডিট করতে পারি, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে অডিট করতে পারি, আর আইসিইউতে যে স্পেসিফিক ইনফেকশনগুলো হয় বা প্রসেসগুলো ইনভেসিভ ডিভাইস হয়, কটা সেন্ট্রাল লাইন ব্যবহার হলো, কটা পেশেন্টের ক্যাথারাইজেশন হলো, কটা পেশেন্ট ভেন্টিলেশনে গেল, কটা পেশেন্টের আপনার ইনফেকশন হলো, এনভায়রনমেন্টের অডিট, ওটির অডিট, ওটি স্ক্রাবস অ্যান্ড অ্যান্টিসেপসিস, মানে কত জিনিস ইউজ হচ্ছে না তার একটা অডিট, সিএসএসডির অডিট, লন্ড্রি, কিচেন, ল্যাবরেটরি, এভরিথিংয়ে আমরা এইভাবে অডিট করতে পারি বেসড অন কী কী প্যারামিটার আমি দেখতে চাইছি, অ্যালং উইথ দ্য মান্থ। জানুয়ারি মাসে এই জায়গার অডিটের কী অবস্থা, এখানে হয়েছে কি হয়নি, এইটা হচ্ছে আপনার অ্যানুয়াল অডিট প্ল্যান, সারা বছরের অডিট। নেক্সট, এইবার আমাদের যে অডিট প্ল্যানটা যেটা আমরা বানালাম, যে দেখছি প্যারামিটারগুলো ইভ্যালুয়েট করে আমাকে ডেটা কালেক্ট করছে, এই প্ল্যানটা হবে যেটা শর্টে বলা হয় ইট শুড বি স্মার্ট। স্মার্ট স্ট্যান্ডস ফর স্পেসিফিক, মানে এক্স্যাক্টলি কী জিনিস দেখছি। ওই যে বললাম জেনারেলাইজড অ্যান্সার করলে হবে না, ওটি ক্লিনিং কেমন হচ্ছে, ভালো হচ্ছে, এরকম জেনারেলাইজড নয়, ইট শুড বি স্পেসিফিক। দেন মেজারেবল, আপনি সেটাকে মেজার করতে পারছেন কি, এই যে ডিসইনফেক্টেন্ট ইউজ করার কথা হচ্ছে, একটা পার্টিকুলার এরিয়ার জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ডিসইনফেক্টেন্ট লাগবে, তাহলে ম্যাডাম বলছেন যে আমার ওটিতে রেগুলার ক্লিনিং হচ্ছে, তাহলে এক বেলায় যদি 100 ml সাপোজ ডিসইনফেক্টেন্ট ইউজ হয়, তাহলে 6 দিনে নিশ্চয়ই 600 ml ইউজ হবে। তাহলে সপ্তাহের শেষে যদি দেখা গেল
যে মাত্র 200 ml ইউজ হয়েছে, তাহলে সেটা কি ঠিক হলো? হলো না। তাহলে আমাকে এমনভাবে প্যারামিটারটা চেক করতে হবে যেটা আমি মেজার করতে পারি। নেক্সট, অ্যাচিভেবল। যে জিনিসটা মেজার করবো তাহলেই তো আমি টার্গেট দিতে পারবো, নাহলে তো আমি টার্গেট দিতে পারবো না। অ্যান্ড ইট শুড বি রেলেভেন্ট। ইররেলেভেন্ট টার্গেট দিলেও হবে না। ইররেলেভেন্ট টার্গেট মানে ধরুন একটা জায়গায় ক্লিনিং হওয়া উচিত 10 মিনিট, যে স্টাফ ক্লিন করছে, দেখা গেল সে 2 মিনিটে পরিষ্কার করে চলে যাচ্ছে। আপনি মেজার করলেন না, এটা তো ঠিক হচ্ছে না, আস্তে আস্তে করতে হবে 10 মিনিটে। আপনি সেট করে দেবেন না, তোমাকে আধ ঘন্টা ধরে ক্লিন করতে। ইজ ইট রেলেভেন্ট? কেন রেলেভেন্ট না? মানে জিনিসটা হচ্ছে আপনি যদি প্রপারলি ক্লিন করেন তাহলে 10 থেকে 15 মিনিট সময় নেয়। প্রপারলি ক্লিনিং আপনি একদিন ধরেও করতে পারেন, বাট দ্যাট ইজ নট রেলেভেন্ট। অবজেক্টিভটা কিন্তু আমার সরে যাচ্ছে। আপনি টাইম মেজার করছেন কিন্তু অবজেক্টিভ থেকে সরে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অডিট টাইম স্কেলে হবে। আমি অডিট করছে বলে সারা মাস ধরে অডিট করে যাচ্ছে, ওইভাবে করলে হবে। স্পেসিফিক জিনিস স্পেসিফিক টাইম অ্যামাউন্টে অডিট করে আমাকে দেখতে হবে, ঠিক আছে? তারপর ডেটা কালেক্ট করার পরে এখানেও আমাকে আগে থেকে প্ল্যান করতে হবে কি কি ডেটা নিতে হবে, কে ডেটা কালেক্ট করবে, কখন ডেটা কালেক্ট করবে, কতক্ষণের মধ্যে ডেটা কালেক্ট করবে, সেই ডেটাটার জন্য কালেক্ট করার জন্য কি কি রিসোর্সেস লাগবে, মানে ম্যান পাওয়ার, ডকুমেন্টস, ইনস্ট্রুমেন্ট, সব কিছু লাগবে। অ্যান্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ পাইলট। মানে ধরুন আজকে আমি ঠিক করলাম এখানে যারা বসে আছে সবাইকে নিয়ে আমি একটা টিম বানাবো, দিয়ে ওটির অডিট করবো। আজকে করবো বললেই তো আমি অডিট শুরু করে দিতে পারবো না। তাহলে করার আগে আমাকে কী করতে হবে? আমাকে একটা পাইলট স্টাডি করতে হবে। পাইলট স্টাডি মানে একটা ছোটো করে আমি একটা অডিট করে দেবো, যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারছি কি পারছি না। এখানে কী দেখছি না দেখছি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি অডিটটা করতে পারছি কিনা সেটা দেখা। এবার যখন আমি পাইলট স্টাডি করে দেখলাম যে আমার অডিট করার টিম অডিট করতে পারছে, তারপরেই আমি অডিটের টিমটাকে পাঠাবো স্পেসিফিক জায়গায় অডিট করতে। এটাকে বলা হয় পাইলট স্টাডি। নেক্সট, এই যে ডেটাটা কালেক্ট করা হলো, এই ডেটাটাকে এবার আমাকে কম্পেয়ার করতে হবে, যে স্ট্যান্ডার্ড আছে তার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হবে। অ্যান্ড স্টেজ 5-এ কী করতে হবে? ইমপ্লিমেন্টিং চেঞ্জ। যা যা ল্যাকিউনি মানে যেগুলো মানে খামতি আছে সেটা খুঁজে বার করে সেটাকে কীভাবে ঠিক করতে হবে, সেই চেঞ্জটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওই করতে হবে বললে হবে না, অ্যাকচুয়ালি চেঞ্জ করতে, ঠিক আছে? যেমন ধরুন উনি এসে বলছে স্যার ফগার মেশিন নেই, হ্যাঁ আনতে হবে বললে তো হবে না, কতদিনের মধ্যে আনতে হবে, কতদিনে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ওটা টাইম লাইন স্পেসিফিক জিনিসটাকে আমাকে ডিটেল করতে হবে। অর্ডার দিয়েছি, আসবে, এইরকম জেনারিক জিনিস করাটা অডিট। তারপরে অডিট হলো, ইমপ্লিমেন্ট হলো, তারপর আমাকে আবার অডিট করে দেখতে হবে যে ওই যে চেঞ্জটা হয়েছে তারপরে কি ঠিক হলো নাকি আরও অন্য কোনো প্রবলেম আছে। সেই জন্যই বলা হয় অডিটটা হচ্ছে একটা সাইকেল। এবার এই অডিট করে আমি এত কিছু যে করব কাকে জানো? সেটা হচ্ছে হসপিটালে যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে জানাবো, তাহলে আমি কোনো প্যারামিটার ইমপ্রুভ করতে। আর বারবার বলছি কোনো জিনিস ইমপ্রুভমেন্ট করতে হলে আমাকে সেটা একটা মেজারেবল স্কেলে আনতে হবে। যে কারণে স্টুডেন্টদের পরীক্ষার সময় নম্বর দেওয়া হবে। কেন নম্বর দেওয়া হবে? যাতে একটা মেজারেবল স্কেলে ইমপ্রুভ করছে না খারাপ হচ্ছে সেটা আমি যেন বুঝতে পারি। আচ্ছা, এখানে আমি এটা জাস্ট ছোটো করে বলে দিচ্ছি অডিটের কী কী হয়। একটা হচ্ছে স্ট্রাকচার অফ কেয়ার মানে কী কী রিসোর্সেস লাগে সেটার আমি অডিট করতে পারি। বা প্রসেস কেয়ার মানে এই যে ইনফেকশন কন্ট্রোল প্রসেসগুলো ফলো করছি তার অডিট করতে পারি। অথবা আউটকামের অডিট করতে পারি। আউটকাম মানে কটা পেশেন্টের আমার ইনফেকশন হচ্ছে, কটা পেশেন্ট মারা যাচ্ছে ইনফেকশনে, তার অডিট করতে পারি। তো বেসড অন টাইপ আমি বিভিন্ন রকম অডিট করতে পারি। এটা আর একটা এক্সাম্পল হচ্ছে আপনার, যেমন হচ্ছে ফ্যাসিলিটি অডিট ফর হ্যান্ড হাইজিন। এই যে এটা আমি বড় করে দেখাচ্ছি, হ্যান্ড হাইজিনে যদি আমি দেখি আমার মনে হলো যে এটা তো একটা ইনফেকশন কন্ট্রোল প্রসেস, সেটার অডিট যদি করতে হয় তখন আমাকে দেখতে হবে হ্যান্ড হাইজিনের জিনিস যেগুলো লাগে সেগুলো আছে কি না, সেই প্রসেসগুলো কোথায় গেল, সেইগুলো যখন আমি দেখবো সেটাকে হচ্ছে হ্যান্ড হাইজিনের অডিট। এই যে লিকুইড সোপ অ্যাভেলেবেল আছে কি না, এলবো অপারেটেড ট্যাপ আছে কি না, এই জিনিসগুলোকে যখন আমি মেপে দেখছি সেটা হচ্ছে। নেক্সট হচ্ছে প্রসেস অডিট মানে এই যে হ্যান্ড হাইজিন সবাই করছে কি করছে না সেটা দেখার হবে। জিনিসপত্র সব দিলাম কিন্তু কেউ করছে না, তাহলেও তো হবে না। সেটা করার জন্য আমি কি প্রসেসে অডিট করতে পারি? এই যে একটা জিনিস হচ্ছে ডেট মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন। ধরুন একজন সিস্টার একটা পেশেন্টকে কোনো মেডিকেশন দিচ্ছে, মেডিকেশন দেওয়ার আগে হ্যান্ড হাইজিন করতে হয়,
কটা মুভমেন্ট তৈরি হলো, তার যদি 4টে মুভমেন্ট তৈরি হয় তার মধ্যে 4টেতে উনি হ্যান্ড হাইজিন করেছেন কিনা সেটা উনি গিয়ে দেখলেন। কোনো একজন সার্জন পেশেন্টকে আউটডোর এক্সামিনেশন করার আগে হ্যান্ড হাইজিন করলেন কি করলেন না, সেইটা যখন আমি মেজার করছি সেইটাকে বলা হয় প্রসেস। আবার উনি ওয়ার্ডে গেলেন, ওয়ার্ডে গিয়ে দেখলেন যে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব যেটা নতুন ফিল আপ করা হয়েছে 1 সপ্তাহ পরে একই আছে, তার মানে কি ইউজ করেনি মানে তার প্রসেস হচ্ছে না, সেইভাবেও আপনি করতে পারেন। এটাকে বলা হয় প্রসেস অডিট। নেক্সট হচ্ছে আউটকাম অডিট। অবভিয়াসলি আউটকাম অডিটটা আপনারা বুঝতেই পারছেন, কটা ক্ল্যাব সি হলো, কটা ভ্যাপ হলো, কটা ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই হলো, প্রত্যেকটা এরিয়ায় সেটা আমি অডিট করতে পারি। আপনাদের মধ্যে কেউ হয়তো আইসিইউ টেকনিশিয়ান আছে, উনি বলছেন না আমাদের এখানে পেশেন্টের ক্যাথেটারাইজেশন খুব ভালো করে করা হয়, আমাদের এখানে ইনফেকশনের রেট খুব কম, এইরকম বললে তো হবে না, এক্স্যাক্টলি কত, বা পাশের আইসিইউতে কেন ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই বেশি হচ্ছে, আমরা ওখানে মেনটেন্যান্স ভালো করে হচ্ছে না, সেটাকে আমি এই আউটকাম অডিটে মেজার করে বলব। আরেক ধরনের অডিট যেটা করতে পারি সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ অডিট বা প্রসপেক্টিভ অডিট। রেট্রোস্পেক্টিভ আর প্রসপেক্টিভ অডিট মানে কি হচ্ছে, পুরোনো ডেটা থেকে আমি যদি পুরোনো জিনিস দেখি সেটাকে বলে রেট্রোস্পেক্টিভ, নতুন করে যখন আমি ডেটা কালেক্ট করবো সেটাকে বলা হয় প্রসপেক্টিভ। মানে পুরোনোটা বার করলে রেট্রোস্পেক্টিভ অডিট, নতুনটা বার করলে প্রসপেক্টিভ অডিট। ঠিক আছে, যেমন ধরুন আইসিইউতে যেটা বললাম ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই, পুরোনো ডেটা খুলে বার করলাম যে এতগুলো ইনফেকশন হয়েছে, সেটা আমার রেট্রোস্পেক্টিভ অডিট হলো। আর আজ থেকে আমি হিসেব করতে শুরু করলাম কটা পেশেন্টের কটি হচ্ছে, সেটা হচ্ছে প্রসপেক্টিভ। বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, স্ক্রিনিং হতে পারে, বা সার্ভে হতে পারে। এবার এই অডিটের ফিডব্যাক কে নেবে? এই যে আমি অডিট করলাম, অডিট করে সেই ফিডব্যাকটাও নেবে হচ্ছে যে হেলথ ওয়ার্কার আছে আর যে এরিয়া যিনি ইনচার্জ আছে, ওটি হলে ওটি ইনচার্জ, আইসিইউ হলে আইসিইউ ইনচার্জ, এক্সেট্রা। অ্যান্ড ফাইনালি এই পুরো অডিটটা করে একটা অডিটের রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্টে কী কী থাকবে সেটা বলে দিচ্ছি। নেম অফ দ্য অর্গানাইজেশন, টাইটেল, কিসের অডিট হয়েছে, স্পেসিফিক, জেনারেলাইজ নয়, ক্লিনিং ইন ওটি, এইগুলো জেনারেলাইজড অডিট নয়, আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে কী জিনিসের অডিট করছেন, হ্যান্ড হাইজিনের করছেন না সার্জিক্যাল সাইট ইনফেকশনে করছেন, কোনটার করছেন সেটা স্পেসিফিক। নেক্সট অডিট লিড, কী কী প্যারামিটারে অডিট করেছেন, কবে করেছেন বা কোন ডিউরেশনে করেছেন, একদিনও হতে পারে, এক সপ্তাহ হতে পারে, তার ব্যাকগ্রাউন্ড কী আছে, কেন করছেন, আপনার অডিটের এম, অবজেক্টিভ আর স্ট্যান্ডার্ড কী। এম মানে কি, কী করতে চাইছেন, পলিসি ডেভেলপমেন্ট করতে চাইছেন না কোনো স্ট্যান্ডার্ড খারাপ আছে সেটা ঠিক করতে চাইছেন, আর স্ট্যান্ডার্ড মানে কি ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা যা কি যেগুলো রেকমেন্ডেশন আছে, এনএবিএসি রেকমেন্ডেশন আছে, এগুলো করা উচিত, সেই স্ট্যান্ডার্ডটাকে আমি ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। নেক্সট কীভাবে করেছেন সেই মেথডোলজিতে থাকবে, কোন জায়গায় করেছেন, স্যাম্পল সাইজ, টাইম পিরিয়ড, ডেটা কালেকশন মেথড, তারপর হচ্ছে কী রেজাল্ট এসছে সেইটা, দেন লাস্টে আসবে কনক্লুশন, রেজাল্টের উপর ডিপেন্ড, মানে কী ল্যাকিউনিয়া আছে আর কী ঠিক করতে পারে। নেক্সট সেটা কীভাবে ঠিক করতে হবে সেটাকে বলা হয় অ্যাকশন। এই পুরো জিনিসটা হবে আপনার অডিটের। তো আই হোপ অডিট সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া আপনাদের মাথায় মানে বোঝাতে পেরেছি আমি। এটা একটা প্রসেস, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আলটিমেট টার্গেট হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার থাকা উচিত আমাদেরকে সেটাকে অ্যাচিভ করতে হবে। সেটা অ্যাচিভ করতে গেলে কী হবে, পুরো স্ট্যান্ডার্ড অফ কেয়ারকে আমাকে আলাদা করে প্রত্যেকটা অ্যাসপেক্টকে ভাগ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে আমাকে আলাদা করে ইমপ্রুভ করতে হবে। সেই ইমপ্রুভটা খাতায় কলমে করলে তো হবে না, প্র্যাকটিক্যালি করতে হবে। সে প্র্যাকটিক্যালি করে দেখানোর প্রসেসটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে ডিসকাশনে বেসিক্যালি টপিক ছিল হচ্ছে ইনফেকশন কন্ট্রোল ইন অপারেশন থিয়েটার আর অডিটসের একটা ইন্ট্রোডাকশন, এটা একটা জার্নি, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ।